হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব ক্ল্যাবেটাস অ্যানিমের এপিসোড 7 থেকে 9 পর্যন্ত। তো গাইস, আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া ক্ল্যাবেটাস অ্যানিমের প্লেলিস্টটি চেক করতে পারেন। আর হ্যাঁ গাইস, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আরও অনেক মজাদার অ্যানিমে আসতে চলেছে, যেটা হয়তো আপনারা কখনোই দেখেননি। তো গাইস, কথা বলা যাক ক্ল্যাবেটাস অ্যানিমের আজকের ভিডিওতে কি ঘটবে। আমরা আগের এপিসোডগুলোতে দেখেছিলাম মহাবীরদের মানব জাতিরা কেমন মনে করে, তারা মহাবীরদের কতটা ঘৃণা করে। মহাবীরদের প্রতি তাদের ঘৃণা, লাঞ্ছনা আর অপমান দেখে আলিশিয়া নিজেই চমকে যায়। তো আলিশিয়া মহাবীরদের নিয়ে কি মনে করে? মহাবীররা কি আদেও ঠিক ছিল নাকি তারা ভুল ছিল? আর এটা কি সে মানব জাতিকে প্রমাণ করতে পারবে? তো গাইস, মহাবীরদের নিয়ে আলিশিয়া আজ এমন কিছু কথা বলবে যেটা শুনে আপনি নিজেও চমকে যাবেন। আর ক্ল্যাবেটাসেরই বা কি হবে? সে তো সবচেয়ে শক্তিশালী আর্মির বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে, আর ক্ল্যাবেটাসের এই লড়াই নিয়ে এমন একটা রহস্য তৈরি হবে যেটা এই সিজনে সলভ হবে কিনা তাও বলতে পারি না। আর গাইস, আগের ভিডিওতে আপনাদের একটা বিষয় ভালো করে বুঝিয়ে বলিনি, সেটা হলো কমান্ডার রোড আসলে অ্যাসলিনের সেনাপতি। সে হাইডেনের হয়ে লড়াই করছে, বাট সে কোনো হাইডেনিয়ান নয়। আর এই অ্যাসলিন অর্লেটের পার্শ্ববর্তী রাজ্য, আর এদের মধ্যে হাজার বছর ধরে যুদ্ধ চলে আসছে। আর অর্লেট যদি হাইডেন দখল করে ফেলে তাহলে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, যেটা অ্যাসলিনের জন্য মোটেও ভালো হবে না। তাই কমান্ডার রোড চেষ্টা করছে জেনারেল ডেলকে থামানোর জন্য। আর হাইডেনিয়ান সৈনিকরা এখন পর্যন্ত যুদ্ধ শুরুই করেনি, তাদের যুদ্ধ শুরু হবে যখন জেনারেল ডেল হাইড্রিয়াটে প্রবেশ করবে। এখন আসি আলিশিয়ার বিষয়। সে তো অনেক হেরে যাওয়া একটা মানুষ, ক্ল্যাবেটাসের হাতেও তার নির্মম মৃত্যু হয়েছে, তার উপর সে আবার ক্ল্যাবেটাসের গোলাম হয়ে যায়। তো সে কি পারবে মহাবীরদের মধ্যেও সবচেয়ে সেরা মহাবীর হতে? সে কি নিজের নাম ইতিহাসের পাতায় লেখাতে পারবে? আর আলিশিয়ার বিষয়গুলো এই ভিডিওতে ক্ল্যাবেটাসের থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা এমন কিছু দেখবেন এই ভিডিওতে যা আপনারা এক্সপেক্ট করেননি। একবার ভাবুন, আলিশিয়া ফাইট করবে এমন একজনের বিরুদ্ধে যে সব ধরনের কীটপতঙ্গের রাজা। ওই দুনিয়ায় এমন কোনো কীটপতঙ্গ নেই যাকে সে বশ করতে পারে না। তার উপর আবার জেনারেল ডেল, যে সবচেয়ে শক্তিশালী আর্মির জেনারেল। তো আলিশিয়া এই দুইজনকে হারাতে পারবে? যদি আলিশিয়া তাদের হারিয়ে দেয়, মানবজাতির মনোভাব তার জন্য কেমন হবে? আর আমরা এই ভিডিওতে লুনার আসল মাকেও দেখতে পাবো, যে হাইডেন রাজ্যের প্রিন্সেস। আর আলিশিয়াকে দেখার পর তার মনোভাব কেমন হবে, সে আলিশিয়াকে কি বলতে চাইবে? তো গাইস, অনেক কিছুই আছে এই ভিডিওতে দেখার মতো, কারণ গাইস এই ভিডিওটা ক্ল্যাবেটাস অ্যানিমের আগের দুটো ভিডিওর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো কিছুই মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তা না হলে কিন্তু গল্পের আসল মজাটা মিস করবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা এ ধরনের অসাধারণ ভিডিও প্রতিনিয়তই দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন। আর ভিডিওতে লাইক দিলে রিচ বাড়ে, ভিডিওতে রিচ যত বেশি আসবে ভিডিও তৈরি করতে আমার আগ্রহ তত বেশি বেড়ে যাবে। তো গাইস, আপনারা আমাকে সাহায্য করুন, আপনাদের জন্য আমি যেন ভালো কিছু সবসময় নিয়ে আসতে পারি। আর হ্যাঁ গাইস, ইদানিং বেশি কমেন্ট করছেন না, আমি কি আপনাদের কমেন্টের রিপ্লাই দেই না? আপনারা বেশি কমেন্ট করুন, জানান যে ভিডিওটা কেমন লেগেছে। এই এনিমে অথবা অন্য কোনো এনিমে নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটাও শেয়ার করতে পারেন। তো সবাই বেশি কমেন্ট করবেন। এপিসোড 7-এর শুরুতেই আমরা দেখতে পাই ক্ল্যাবেটাস অনেক দ্রুত দৌড়ে যাচ্ছে, আর জেনারেল ড্রেলের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান আক্রমণ করে দিয়েছে আলিশিয়াদের উপর। এরপর আমরা দেখি নেলুরুর উপরও একটা ম্যাজিশিয়ান আক্রমণ করে দিয়েছে, আর নেলুরুকে ওই ম্যাজিশিয়ান অনেক খারাপভাবে আটকে রেখেছে। নেলুরু বলে, তুমি কি ড্রেলের আর্মি থেকে এসেছো? ওই ম্যাজিশিয়ান মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, আর আমি অনেক শক্তিশালী একজন ম্যাজিশিয়ান। নেলুরু বলে, তবে এটা তো দোতলা। ওই মেয়েটি বলে, আমি এই কুড়ালের সাহায্যে উড়ে এসেছি, আমি লোহার তৈরি যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি, আমি লোহাকে আকর্ষণ এবং বিকর্ষণ করতে পারি। এর মানে হলো, আমি যদি এই কুড়ালের কাঠের অংশ ধরি, লোহার অংশকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমি এভাবে উঠতে পারি। এরপর সে নিচে নেমে বলে, পূর্ব দিকে এক ধরনের কচ্ছপ রয়েছে যার উপরের অংশ লোহার তৈরি, আমি শুনেছি ওই জায়গা থেকেই এই ম্যাজিকটা নেওয়া হয়েছে। স্টিলের তলোয়ার ব্যবহার করলে সেটা ম্যাগনেটের মতো লেগে যাবে, আর পাথরের কোনো অস্ত্র দিয়ে অ্যাটাক করলে লোহার তৈরি ঢাল সেটা দূরে সরিয়ে দেবে। তাই তার সাথে লড়াই করাটা মোটেও সহজ নয়। কচ্ছপ তেমন কোনো শক্তিশালী জীবও নয়, তবে প্রত্যেকের কাছেই এমন একটা ম্যাজিক থাকে যেটার উপর সে পারদর্শী থাকে। তখন ওই মেয়েটি ছোট্ট একটা ট্যাবলেট বের করে। নেলুরু বলে, এটা কি করবে এটা দিয়ে তুমি? ওই মেয়েটি বলে, তেমন কিছুই না, এটা শুধু একটা ঔষধ, এটা বুঝতে সাহায্য করে কার কাছে কেমন ট্যালেন্ট রয়েছে। যদি ম্যাজিক্যাল অ্যাবিলিটি থাকে তাহলে চোখের রং লাল হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে রক্তের বমি আসবে আর তুমি মরে যাবে। নেলুরু বলে, মরে যাবে মানে? ওই মেয়েটি বলে, চিন্তা করো না, কষ্ট শুধু এক মুহূর্তের, আর যদি এই শিশুটা বেঁচে যায় তাহলে এটা প্রমাণ হয়ে যাবে তার রক্ত রাজ পরিবারের।
তখন নেলুরু চিৎকার করতে থাকে। সে বলে, আমার কথা শোনো, তুমি এমনটা করো না। এসব কথা আবার আলিশিয়া বাইরে থেকে শুনতে পায় আর সে দৌড়ে নেলুরুর দিকে যাওয়ার চেষ্টা করে। তখন মেনার্ড বলে, আরে তুমি কোথায় যাচ্ছ? আমি বলেছি না কেউ এক পাও নড়বে না। এরপর মেনার্ড তার বিচ্ছু দিয়ে আলিশিয়ার উপর অ্যাটাক করে দেয়। কারি বলে, আরে সাবধানে। মেনার্ড বলে, একজন মহাবীর যার সাথে একজন হাইডেনিয়ান শিশু আছে, তুমি যেই হও না কেন আমার এতে কিছুই যায় আসে না। তবে হ্যাঁ, এখন তোমার থেকে পিছু ছাড়ানোর সময় এসে পড়েছে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ওই মেয়েটি লুনাকে জোর করে ওই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করছে। তখন নেলুরু কান্নাকাটি করছে আর বলে, থামো, দয়া করে থামো, আমার কথা শোনো। তুমি এভাবে একটা নিষ্পাপ শিশুর জীবন বিপদে ফেলতে পারো না। তখন ওই মেয়েটি বলে, তুমি আমার সময় নষ্ট করছো। তুমি হয়তো জানো না আমার এই লোহা দৌড়ে যাওয়া বুনো ষাঁড়কেও থামাতে পারে। আর এখানে আমি তোমাকে দুটি লোহার খাট দিয়ে আটকে রেখেছি। এর মানে হলো তোমাকে বুনো ষাঁড়ের থেকেও বেশি শক্তিশালী হতে হবে। এরপর সে লুনাকে বলে, আর তুমি দ্রুত মুখ খোলো, সময় নষ্ট করো না, ওষুধটা খেয়ে নাও। তখন নেলুরু অনেক উত্তেজিত হয়ে যায়। সে অনেক অদ্ভুত একটা আওয়াজ করে। এরপর সে তাকে আটকে রাখা ওই লোহার খাট মেয়েটির দিকে এত জোরে ছুঁড়ে মারে, ওই মেয়েটির লোহাকে পুশ করার ম্যাজিকও কাজ করে না। তখন ওই মেয়েটি খাট সহ বিল্ডিং ভেঙে বের হয়ে আসে। তখন মেনার্ড বলে, আরে এটা কি হলো? গাইস, নেলুরুর অ্যাটাকে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। এরপর আমরা দেখতে পাই ওই বিচ্ছুটা আলিশিয়াকেও অ্যাটাক করতে পারেনি। আলিশিয়া আসলে ওই বিচ্ছুটাকে ধরে রেখেছে। তখন আলিশিয়া বলে, তুমি কি ভেবেছিলে আমি এত সহজেই হেরে যাব? তখন মেনার্ড হাসে আর আলিশিয়া ওই বিচ্ছুটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর সে ওই স্থান থেকে দৌড়ে চলে যায়। তখন মেনার্ড বলে, তার মানে তুমি শুধু একজন তলোয়ারবাজ নও। এরপর আলিশিয়া নেলুরুর কাছে আসলে সে দেখে একটি মেয়ে মেঝেতে পড়ে আছে আর নেলুরু লুনাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আলিশিয়া বলে, নেলুরু তুমি কি ঠিক আছো? নেলুরু বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আলিশিয়া বলে, আর লুনা কি ঠিক আছে? আচ্ছা, সে তাহলে সুরক্ষিত আছে। এরপর আলিশিয়া ওই ভাঙা দেয়ালটি দেখে বলে, দেয়ালে এত বড় গর্ত কি ওই মেয়েটি করেছে? নেলুরু বলে, না, আমি আসলে দুটি খাট এই দেয়ালের দিকে ছুঁড়ে মেরেছি, তাই এমনটা হয়েছে আর কি। আলিশিয়া তখন চমকে যায়। আলিশিয়া বলে, কি এটা তুমি করেছো? যাই হোক, এখন দ্রুত চলে যেতে হবে। তারা আসলে লুনাকে নিতে এসেছে। প্ল্যানের ফিরে আসার আগ পর্যন্ত লুনাকে যেভাবে হোক সুরক্ষিত রাখতে হবে। নেলেরু বলে, আর আমাদের জিনিসপত্র কি করব? আলিশিয়া বলে, এগুলো এখানেই থাকতে দাও। বর্তমানে আমাদের যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো এই তলোয়ার। তখনই ওই স্থানে অনেকগুলো পোকা এসে পড়ে। নেলেরু বলে, আরে আলিশিয়া, এখানে তো অনেক পোকা। আলিশিয়া বলে, আমি জানি, তুমি চিন্তা করো না, আমি এদের দেখে নেব। তবে তুমি কি আমার উপর বিশ্বাস করে নিচে লাফ দিতে পারো? এরপর তারা দুজনই একসাথে লাফিয়ে পড়ে আর আলিশিয়া তার তলোয়ার দিয়ে বিশেষ একটা অ্যাটাকের মাধ্যমে তাদের আশেপাশে থাকা সবগুলো পোকাকে একসাথে মেরে ফেলে। এরপর আলিশিয়া বলে, পালাও এখান থেকে। তারপর তারা ওই স্থান থেকে চলে যাওয়ার সময় তাদের আরো অনেকগুলো পোকা পিছু নেয়। এরপর ওই ম্যাজিশিয়ান মেয়েটাও উঠে যায়। মেয়েটি বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না। এরপর সে নেলুরুর দিকে একটা ছোট্ট ছুরি ছুঁড়ে মারে, তবে এতে ওই পোকাগুলোই মরে যায়। নেলুরুর কিছুই হয় না, বরং সে পালিয়ে যায়। তখন নাইশি ফলনেটস নামের ওই মেয়েটি বলে, আমি তাদের যেতে দিয়েছি, আর এই পোকাগুলো থাকা অবস্থায় আমি সামনে এগোতে পারবো না। মনে হচ্ছে মেনার্ডের সাহায্য নিতেই হবে। তবে আমি একটা বিষয় বুঝতে পারছি না, ওই মেয়েটি এত শক্তিশালী কিভাবে হতে পারে? ঘটনা তো একটা আছে। এরপর সিন চেঞ্জ হয়। আলিশিয়া আর নেলুরু ওই পোকাগুলো থেকে দূরে সরে এসেছে। আলিশিয়া বলে, এখন আমার মনে হয় না এই পোকাগুলো আমাদের কিছু করতে পারবে। আমি যতদূর ভাবছি ওই পোকাগুলোকে হয়তো শুধু ওই হোটেলটাকে ঘিরে রাখার আদেশ দেওয়া হয়েছে। এরপর তারা জঙ্গলের ভেতরে দৌড়ে যেতে শুরু করে। আলিশিয়া বলে, আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো আমরা খুব দ্রুতই এই শহর থেকে বেরিয়ে যেতে পারবো। জঙ্গলের ভেতরে তারা কিছু দূর যাওয়ার পরই দেখে তাদের সামনে আরো কতগুলো পোকা রয়েছে। তখন আলিশিয়া বলে, একি পোকা দিয়ে তৈরি একটা দেওয়াল, মনে হচ্ছে এখান থেকে বের হওয়াটা এত সহজ হবে না। আমি ওই ড্র্যাগন ফ্লাই টেকনিকটা বারবার ব্যবহার করতে পারবো না, আর না আমি একসাথে এতগুলো পোকাকে মারতে পারবো। নেলেরু বলে, তো এখন কি করবে? আলিশিয়া বলে, আপাতত আমাদের লুকিয়ে থাকতে হবে। এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে এই পোকামাকড়রা ঢুকতে পারবে না। এরপর তারা ওই স্থান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয়। নাইশি বলছে, মেনার্ড দেখো, আই এম সরি, তারা আমার হাত থেকে ছুটে পালিয়ে গিয়েছে। মেনার্ড বলে, এটা জানতে পেরেছো ওই শিশুটির মধ্যে জাদু আছে কিনা? নাইশি বলে, না, আমাকে অনেক শক্তিশালী একজন মেয়ে রুখে দিয়েছিল। মেনার্ড বলে, ঠিক আছে, মনে হয় আমরা তাদের দুজনকে দুর্বল ভেবে ভুল করেছি। যার কাছে তলোয়ার আর এক চোখে কালো কাপড় ছিল সে আসলে একজন মহাবীর ছিল, ওই 13 জন মহাবীরদের মধ্যে একজন। তার নাম আলিশিয়া ক্ল্যানফল। কারি বলে, কি বললে? মহাবীর? অর্থাৎ গাইস, ওই স্থানে থাকা সবাই আলিশিয়ার আসল পরিচয় সম্পর্কে জেনে যায়। মেনার্ড বলে, হ্যাঁ, আমি তখন ওই স্থানেই ছিলাম যখন জেনারেল ডেল আলিশিয়ার বাবার সাথে লড়াই করেছিল, তাই আমার তাকে নিয়ে কোনো সন্দেহ নেই।
তখন ফিল বলে, সে কি মহাবীর বলল? বি বলে, হ্যাঁ। মেনার্ড বলে, একজন মহাবীর কখনোই একটা সাধারণ বাচ্চাকে নিয়ে ভ্রমণ করবে না। তার মানে আমরা সঠিক স্থানেই আছি। তদন্তের কোনো প্রয়োজন নেই। আমি জানি না তারা এখানে কি করছে, তবে মনে হচ্ছে এই বিষয়টা অনেক চমৎকার। তাদের সাথে খেলা করতে আরো মজা লাগবে। এগুলো বলতে বলতে মেনার্ড পাগলের মতো হাসতে থাকে। এরপর তার হাসি শেষ হলে সে বলে, তো চলো শহরের সব প্রজাদের চৌরাস্তার মুখে একত্র করো। তখন ফিলের বাবা বলে, প্রথমে এটা বলো, ওয়েলেটের সৈনিক আমাদেরকে চৌরাস্তার মুখে কেন একত্র করতে চায়? তোমরা এটা ভুলে যেও না, তোমরা শুধু 4 জন লোক, আর আমরা এখানে অনেক লোক আছি, আর আমাদের কাছে অস্ত্রও আছে। যদি অস্ত্র নাও থাকে তবুও আমরা তোমাদের এই পোকামাকড়কে ভয় পাই না। আর তোমরা যদি লড়াই করতে চাও তাহলে আমরা এখনই প্রস্তুত। তার আগে এটা বলো, তোমরা এই দেশকে নিয়ে কি পরিকল্পনা করেছো? মেনার্ড বলে, অসাধারণ। শেরনের প্রজারা আসলেই অনেক সাহসী আর আত্মবিশ্বাসী। সবার প্রথমে তোমাদের যেটা জানা উচিত, তোমাদের রাজা যদি বোকার মতো নেওয়া একটা সিদ্ধান্তের কারণে না মরতো তাহলে আজ আমরাও এখানে থাকতাম না। তোমাদের চোখে আমরা আক্রমণকারী সেনা সৈন্য, তবে এটা একদমই সত্য নয়। ফিলের বাবা বলে, আমরা এটা কিভাবে বিশ্বাস করতে পারি? মেনার্ড বলে, আমরা তোমাদের নিরাপত্তা দিতে এসেছি, তোমাদের লোকদের বাঁচানোর জন্য, এই শহরকে রক্ষা করার জন্য। আধার দানব হাইডেনের রাজধানী ধ্বংস করে দিয়েছে, আর সে যদি আবার ফিরে আসে তাহলে তোমাদের ভূমিও আধার দানবের হাতে চলে যাবে। আর এটা পরিষ্কার, হাইডেনের কাছে এই বিষয় থামানোর কোনো উপায় নেই। আর তাই আমরা এখানে এসেছি যেন পুরো দুনিয়াকে রক্ষা করা যায়। আর আমাদের এমন কোনো স্বার্থ নেই যে আমরা তোমাদের কাছ থেকে কিছু চুরি করে নিয়ে যাব। ফিল বলে, তাহলে তোমার এই পোকাগুলো এখানে কি করছে? আর তুমি প্রথমেই আমাদের মধ্যে একজনকে মেরে ফেলেছ, এর উত্তরে তুমি কি বলবে? তখন সবাই বলতে থাকে, হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও। মেনার্ড বলে, হ্যাঁ, এটা সত্য যে এই পোকাগুলো তোমাদের একজন সঙ্গীকে মেরে ফেলেছে, তবে সেটা তো ছিল একটা দুর্ঘটনা। তখন তারা সবাই রেগে যায়। ফিল বলে, কি বললে? একটা দুর্ঘটনা? মেনার্ড বলে, আমরা এখানে এসেছি অনেক ভয়ানক একটা অপরাধীর পিছু নিয়ে। সত্যি বলতে সে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, আর সে সম্পূর্ণ মানুষ জাতির শত্রু। তাকে ধরার জন্য আমার কাছে পোকাই একমাত্র মাধ্যম ছিল, আর তাই আমি যেমনটা বলেছি এটা একটা দুর্ঘটনা ছিল। তখন শেরনের প্রজারা বলে, ওই ভয়ানক অপরাধীটা আসলে কে? আর একজন বলে, সে তোমার জন্য ভয়ানক হতে পারে, আমাদের জন্য নয়। মেনার্ড বলে, না 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 না, সে তোমাদের জন্য ততটাই ভয়ানক যতটা আমার জন্য। আর সত্যি বললে সে ওই 13 জন মহাবীরদের মধ্যেই একজন, যাদের কারণে এত বড় ধ্বংসযজ্ঞ হয়েছে। তখন শেরনের প্রজারা ক্ষুব্ধ হয়ে যায়। তারা বলে, কি বলছে এসব? সত্যি নাকি? এটা কিভাবে হতে পারে? মেনার্ড বলে, তার নাম হলো আলিশিয়া ক্লেইনফল। এখনই সময় আমরা সবাই একসাথে ওই মহাবীরকে ধরাশায়ী করি। এরপর সিন চেঞ্জ হয়, অন্ধকার রাত, চাঁদের আলো পড়েছে একটা নদীর ওপর, আর সেই নদী পার হয়ে যাচ্ছে জেনারেল ডেইলের বিশাল সেনা সৈন্য। তখনই হঠাৎ করে জেনারেল ডেইল থেমে যায়, আর তাকে দেখে তার বিশাল সেনা সৈন্য থেমে যায়। জেনারেল ডেইল বলে, যদি লুকোচুরির খেলা তোমাদের শেষ হয়ে থাকে তাহলে বের হয়ে আসো, নয়তো আমি তোমাদের কাছে আসছি। তখনই হঠাৎ করে কমান্ডার রড জেনারেল ডেইলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে বলে, স্নো ফ্লাওয়ার অ্যাট্যাক। এরপর সে ওই নদীর পানিকে সম্পূর্ণ বরফে পরিণত করে ফেলে। কমান্ডার রড বলে, আমরা তোমাদের এখানেই প্রতিহত করব। তখন কমান্ডার রডের ওই সৈনিক বলে, সবাই কমান্ডার রডের পেছনে আসো, আক্রমণ করো ওদের ওপর, কাউকেই ছাড়বে না। তখন কমান্ডার রডের সব সৈনিক জেনারেল ডেইলের আর্মির ওপর ঝাঁপিয়ে পড়ে। ড্রেল বলে, এ কি বরফের আস্তরণ? রড বলে, হ্যাঁ ঠিক বলেছ, এই জমে যাওয়া পানির ওপর তোমাদের এত ভারী ভারী অস্ত্র এবং তোমাদের ঘোড়চালক আর বিশাল বিশাল দানব সৈনিক কেউই এগিয়ে যেতে পারবে না। এটাই সময় তোমাদের হার মেনে নেওয়ার। তখন জেনারেল ডেইলের বিশাল একটা দানব নিজের সৈনিকদের উপরই শুয়ে পড়ে, পিষে ফেলে, অর্থাৎ ওইটা ব্যালেন্স করতে পারে না। কমান্ডার রড বলে, সত্যি বলতে আমরা 6000 সৈনিকই তোমাদের 50,000 সৈনিকদের জন্য যথেষ্ট। তখন রডের ওই সৈনিক বলে, যত সৈনিক মারতে পারো মারো, যে একবার পড়ে যাবে তাকে আর দ্বিতীয়বার উঠতে দিও না। তখন আমরা দেখতে পাই রডের সৈনিকরা ডেলের অনেক সৈনিক মেরে ফেলছে। জেনারেল ডেল বলে, অনেক প্রভাবশালী তুমি, মহাবীর রুইসের বংশধর, স্নোফ্লাওয়ারের বিখ্যাত সেই রিকিলিয়া, যেটা দিয়ে অ্যাস্টেন শহরের বাইরে আসা একদল আধার দানবকে অনেক সহজেই হারানো হয়েছিল। আর তুমি এটার শক্তিকে সম্পূর্ণ কন্ট্রোল করা শিখে গেছো। তবে এটার জমানোর শক্তি থাকা সত্ত্বেও তুমি এই সম্পূর্ণ নদীকে একসাথে জমাতে পারবে না। তুমি এই নদীর ওপরে অনেক ম্যাজিশিয়ানদের মোতায়েন করেছ, যেন তারা এই নদীকে বরফের মতো জমানোর পর্যায়ে নিয়ে আসতে পারে। রড বলে, ঠিক বলেছ তুমি, আমরা যদি তোমাকে এখানেই থামাতে পারি তাহলে বিজয় আমাদের। জেনারেল ডেল বলে,
তাহলে থামিয়ে দেখাও। রড বলে, আক্রমণের জন্য প্রস্তুত হও জেনারেল ডেল। এরপর রড ডেলের উপর আক্রমণ করলে ডেল শুধু তার শট দিয়ে সেটাকে রুখে দেয়। এতেই রড অনেক দূরে সরে যায়। ডেল বলে, ও তুমি এই অ্যাটাক সইতে সক্ষম হয়েছ? রড বলে, হ্যাঁ অবশ্যই, সাহস থাকলে ঘোড়ার ওপর থেকে নেমে লড়াই করো ভীতু লক্ষ্য থাকার। এরপর রড বলে, স্নো স্নেক। এরপর সে তার একটা বরফের সাপ দিয়ে জেনারেল ডেলের উপর আক্রমণ করে দেয়, আর জেনারেল ডেল ঘোড়া থেকে নেমে সেই অ্যাটাকটাকেও রুখে দেয়। এরপর জেনারেল ডেল আর কমান্ডার রড ফাইট শুরু করে। তারা ফাইট করতে করতে জেনারেল ডেল বলে, তুমি তো দেখছি রিগেলিয়া ভালোই চালাতে জানো, তার উপর আবার রিগেলিয়া নিজেই নিজের মধ্যে সবচেয়ে সেরা, আর এটা চালানোর ক্ষমতাও তোমার কাছে আছে, আর তোমার রণকৌশল সেটাও চমৎকার, তবে এতটুকুই যথেষ্ট নয়। রড বলে, যথেষ্ট নয়? ডেল বলে, হ্যাঁ, ওই স্থানে পৌঁছানোর জন্য তো নয়, এই দুনিয়ার ওপর থাকা শিকলকে ভাঙার জন্য এই শক্তি যথেষ্ট নয়। তখনই জেনারেল ডেল তার শট থেকে একটা ফ্লেম অ্যাটাক রিলিজ করে, যেটা পরবর্তীতে একটা বিশাল রূপ নেয়। জেনারেল ডেল বলে, ডেথ সার্ভিং ড্র্যাগনের থাবা। তখন আমরা জেনারেল ডেলের মাথার ওপর বিশাল একটা ড্র্যাগনের থাবা দেখতে পাই। রড বলে, এ কি, একটা থাবা? এটা কি আসলেই বাস্তব? আর এই অ্যাটাকে কমান্ডার রড ধরাশায়ী হয়ে যায়। তখনই তার ওই সৈনিক বলে, এ কি রড, এখনই এক প্লাটুন আমার পেছনে আসো, কমান্ডার রডকে সাহায্য করতে হবে। এরপর কিছু সৈনিক জেনারেল ডেলকে থামানোর জন্য ছুটে আসে, কিন্তু তাদেরকেও জেনারেল ডেল তার ব্ল্যাক ড্রাগনের এক আঘাতেই কুপকাত করে দেয়। জেনারেল ডেল বলে, এর সাথে ম্যাজিক মিলিয়ে আমি আমার রিগেলিয়া ডার্ক ড্রাগনকে আদেশ দিয়েছি, যার কারণে আমার এই তলোয়ার সাধারণ যে কোনো তলোয়ার থেকে অনেক উপরে অবস্থান করছে। এরপর ডেল রডের আরো কিছু সৈনিকের উপর তার ওই তলোয়ার দিয়ে অ্যাটাক করে। রড বলে, তুমি এই অ্যাটাকটা বারবার আমার সৈনিকদের উপর কেন করছো? জেনারেল ডেল বলে, যারা এই যুদ্ধে টিকে থাকতে পারবে না তারা ভবিষ্যৎ দুনিয়ায় থাকারও যোগ্য নয়। কমান্ডার রড বলে, আমাদের ভবিষ্যৎ দুনিয়া, আর তুমি দুনিয়ার শিকলের কথা বলছিলে, এসবের আসলে মানে কি? এমন কি আছে যেটা তুমি অর্জন করতে চাও? জেনারেল ডেল বলে, মহাবীরদের গল্পের সমাপ্তি। এমন ঐতিহ্যকে ধরে রাখার কোনো প্রয়োজনই নেই যেটা পালন করা অসম্ভব। এই ঐতিহ্যের কারণেই আমরা বিরোধিতা করেছি এমন এক শত্রুকে যাকে পরাজিত করা অসম্ভব, তাও আবার এমন পদ্ধতির মাধ্যমে যা দিয়ে কখনোই বিজয় সম্ভব ছিল না। ঠিক সেভাবেই যেভাবে তোমার পিতার পিতা আর আমার পুরনো বন্ধুরা আমরা ওই কাল্পনিক গল্পের উপর বিশ্বাস রাখি, আর এ কারণেই আমরা বারবার পরাজিত হচ্ছি। এটা আমরা 1000 বছর ধরে করে আসছি, না বরং 10,000 বছর ধরে। এই কাল্পনিক বীরগাথা অতীতে কেন পরিবর্তন হয়নি, আর আমরাও একে পরিবর্তন কেন করতে পারিনি? তবে এখন হয়তো এসে পড়েছে সেই গল্পের অন্তিম সময়। আমি তোমাকে শেষ করব না, অ্যাসলিনের যুবক সেনাপতি। তুমি আজ যা করে দেখিয়েছ তার ভর্তুক হিসেবে আমরা অগ্রসর হচ্ছি। তুমি ওই জায়গায় থাকো আর দেখো এই দুনিয়া কিভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তখনই আমরা দেখি জেনারেল ডেলের বিশাল বিশাল দানব অনেক দূরে কিছু একটার অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েছে। এরপরই আমরা ক্ল্যাবেটাসকে দেখতে পাই তার আসল রূপে। অর্থাৎ গাইস, এখানে অ্যাসলিন আর অরলেটের যুদ্ধের মধ্যে আগমন ঘটেছে ক্ল্যাবেটাসের। হয়তো এখন যুদ্ধ হবে ত্রিমুখী। গাইস, ঘটনা ঘটে গেছে। তখন জেনারেল ডেল বলে, এ কি, এ তো ক্ল্যাবেটাস। এরপর ওই স্থানে থাকা বাকি সবাই ক্ল্যাবেটাসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ক্ল্যাবেটাস জেনারেল ডেলের দিকে তাকিয়ে বলে, তো তুমিই হলে ড্র্যাগন স্লেয়ার? তখন ক্ল্যাবেটাস বিশাল একটা হুঙ্কার দেয়। রডের একজন সৈনিক বলে, ক্ল্যাবেটাস কথা বলছে। কমান্ডার রড বলে, তার এক হুঙ্কারেই বাতাসে ঝড় উঠে গেছে, তার মানে এ হলো আধার দানবদের সেকেন্ড লর্ড। জেনারেল ডেল বলে, তো শোনো মুনলাইট ক্ল্যাবেটাস, নিঃসন্দেহে আমি হলাম ডেল ড্র্যাগন স্লেয়ার। বলো তোমার কি চাই আধার দানবদের সেভিয়র? ক্ল্যাবেটাস বলে, আমি তোমার কাছে শুধু একটা বিষয় জানতে চাই, তুমি এই যে ম্যাজিক ইউজ করছো, এই সব ধরনের ম্যাজিক আসলে কোথা থেকে এসেছে? মানব জাতির শিশু, আধার দানবদের শিশু, কোনো না কোনো শক্তি এদেরকে অপহরণ করছে, আর আমি জানতে পেরেছি এসব বিষয় আর তোমার ম্যাজিক ইউজ করা সবকিছুই একই সূত্রে গাঁথা। আমি কি ঠিক বলেছি? জেনারেল ডেল বলে, তুমি আমার কাছে শুধু এটাই জানতে এসেছো, আর তুমি এ বিষয় জেনে কি করবে? একজন সেভিয়রকে অনুপ্রবেশের জবাব দিতে হয়। যেই আমার ভূমিকে অপবিত্র করবে তার মৃত্যু আমার হাতেই, ঠিক সেভাবে যেভাবে এই দেশের কিং মরেছে। আর এটাই এই দুনিয়ার নিয়ম আর এই দুনিয়ার কানুনও। জেনারেল ডেল বলে, কি বললে? কানুন? আমাকে এটা বলো যে এই কানুন আসলে কে তৈরি করেছে? তখন ক্ল্যাবেটাস ক্ষিপ্ত হয়ে যায়। সে তার লেজ ঘুরানোর সাথে সাথেই ওই স্থানের সব সৈনিক উড়ে যায়। জেনারেল ডেল বলতেই যাবে ব্ল্যাক ড্র্যাগনের থাবা,
তখনই ক্ল্যাবেটাস জেনারেল ডেলের পেটের ভেতর তার লেজ ঢুকিয়ে দেয়। ক্ল্যাবেটাস বলে, আমার প্রশ্নের উত্তর আরেকটি প্রশ্ন হতে পারে না গর্ধব। এতটা আহত হওয়ার পরও জেনারেল ডেল হাসে আর বলে, আমি জানতাম তুমি আমার এই অবস্থা করবে। আর তুমি কি ভেবেছিলে আমি এটা আশা করিনি যে তুমি আসবে না, তাও আবার হাইডেনের ক্যাসেলের উপর আক্রমণ হওয়ার পর। এটা হলো ম্যাজিক যা তোমাকে সম্পূর্ণ অসহায় করে দেবে। তখন আমরা দেখি জেনারেল ডেইলের কপালের মাঝখানে একটা চোখ উঠে আসে। আধার দানবের সেভিয়র, এখন তুমি অনুভব করো আমার সবচেয়ে শক্তিশালী ম্যাজিক, কালো রক্তের বন্দিখানা। ক্ল্যাবেটাস বলে, কি বললে, কালো রক্ত? এরপর আমরা দেখি জেনারেল ডেইলের সম্পূর্ণ শরীরই রক্ত হয়ে যায় আর সেই রক্ত ক্ল্যাবেটাসকে ঘিরে ধরতে শুরু করে। ক্ল্যাবেটাস বলে, এটা তুমি কি করছো? তখন জেনারেল ডেইল ক্ল্যাবেটাসকে তার রক্ত দিয়ে একটা বৃত্তাকার বলয়ের মধ্যে ঘিরে ধরে। কমান্ডার রড এটা দেখে বলে, এ কি, রক্তের একটি গোলক? এরপর আমরা দেখতে পাই জেনারেল ডেইল ওই রক্তর ভিতর থেকে তার নতুন একটি দেহ তৈরি করে বের হয়ে আসে এবং বলে, এখন আমি আমার দেহ ছেড়ে দিয়েছি। আমি একজন তলোয়ার আর তলোয়ারই আমার জীবন। এই ম্যাজিকের জন্য আমি আমার দেহের সব মাংসাংশকে ত্যাগ করে দিয়েছি আর আধার দানবের সেভিয়রও এর মধ্য থেকে এত সহজে বের হতে পারবে না। এখন ভিতরে থেকেই ধীরে ধীরে মরে যাও। এরপর জেনারেল ডেল ওই স্থান থেকে চলে যায়। তখন কমান্ডার রড বলে, আধার দানবদের সেভিয়র এত সহজে কিভাবে হারতে পারে? এরপর জেনারেল ডেল সবাইকে কমান্ড দেয়, সব সৈনিকরা এগিয়ে যাও। এরপর সিন চেঞ্জ হয় আলিশিয়া আর নেলুরুর দিকে। আমরা দেখি তারা দুজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখনই আলিশিয়া হঠাৎ করে পেছনের দিকে তাকায়। নেলুরু বলে, কোনো সমস্যা হয়েছে কি? আলিশিয়া বলে, না, কোনো সমস্যা হয়নি, দ্রুত চলো। এরপর আমরা দেখতে পাই তাদের পেছনে শেরনের সব প্রজারা হাতে মশাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো গাইস, এখানে খুবই ইন্টেন্স একটা মুহূর্ত তৈরি হয়েছে। এই অবস্থায় এই এপিসোডের সমাপ্তি হয়। এখন আমি আপনাদের কাছে কিছু বিষয় তুলে ধরি। হাইডেনের কিং আর এই জেনারেল ডেল দুজনের ভিতরে একজনও স্বাভাবিক নয়, দুইজনেই একটু অস্বাভাবিক। এর প্রথম কারণ হলো হাইডেনের কিং মানবজাতির এত বছর পার হয়ে যাওয়ার পর সে আধার দানবদের ওপর, আধার দানবদের সেভিয়রের ওপর এই সময় এসে কেন আক্রমণ করলো? এর পেছনে একটা রহস্য আছে, যেই রহস্যের মূল ভিত্তি হতে পারে সেই রাজভাটা। ওই রাজভাটাই সব রহস্যের মূলেও থাকতে পারে। আপাতত এটা একটা অনুমান। আর দ্বিতীয় বিষয়টি একটু মজার, জেনারেল ডেইলের কালো রক্ত। গাইস, আপনারা হয়তো দেখেছেন আলিশিয়া জীবিত আছে তার কালো রক্তের মাধ্যমে, আর এই কালো রক্ত শুধু আধার দানবের সেভিয়রই দিতে পারে। আলিশিয়াকে কালো রক্ত দিয়েছে ক্ল্যাবেটাস। তবে গাইস, এই জেনারেল ডেইল সেই কোথায় কালো রক্ত পেল? বিষয়টা ভাবার নয়? এরপর এপিসোড 8-এর শুরুতেই আমরা দেখতে পাই মেইনার্ডের পোকামাকড়েরা সম্পূর্ণ শহরকে ঘিরে রেখেছে আর সেরানের প্রজারা একটা বাড়ি ঘিরে ফেলেছে এবং বলে, আমরা জানি তোমরা এই বাড়িটার ভিতরেই আছো। এরপর আমরা আলিশিয়াকে সেরনের প্রজাদের ঘিরে ফেলা ওই বাড়িটির ভেতরে দেখতে পাই। ফিল বলে, তুমি হয়তো জানো না, আমাদের শৈশব এখানেই কেটেছে। এভাবে লুকিয়ে তুমি বাঁচতে পারবে না, দ্রুত বের হয়ে আসো। তোমরা তলোয়ার চালাতে জানো, তাই নিজেকে অনেক শক্তিশালী মনে করো। তুমি আধার দানবকে লড়াইয়ের জন্য উস্কিয়েছো। এখন দেখো আমাদের কি অবস্থা হয়েছে। আমরা সবসময় তোমাদের মতো মহাবীরকে ঘৃণা করেছি আর পরবর্তীতেও করব। তোমরা একটা আধার দানবকে মেরে কি দিয়েছো? তোমরা মনে করেছো তোমরা সবার কাছে সম্মানের হয়ে গেছো? তোমাদের কাছে যে অস্ত্রশস্ত্র রয়েছে ওগুলো সব আমাদের টাকায় এসেছে, আর তোমরা এর প্রতিদানে আমাদের কি দিলে? তোমরা বনে কখনো গাছ লাগিয়েছো না গাছ কেটেছো, নাকি তোমরা কখনো কাঠ কেটে ঘর বানিয়েছো? সত্যি বলতে তোমরা মহাবীরেরা একদমই মহান কিছুই নও। আমি কি ঠিক বলেছি? সবাই বলে হ্যাঁ। এরপর তারা অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তাদের বেরিয়ে আসতে বলে। তখন নেলুরু ভয় ভয় বলে, যে যাই বলুক না কেন আলিশিয়া, তুমি সত্যিই অসাধারণ, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। আলিশিয়া বলে, জানালা থেকে দূরে থেকো নেলুরু। নেলুরু বলে, তবে তুমি? আলিশিয়া বলে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আর লুনাকে সুরক্ষিত রাখা। তারই মধ্যে আমরা আবার এই শহর থেকে বের হতে পারিনি, আর তাই এমন পরিস্থিতি তৈরি হওয়ারই কথা। আমি এটা ভাবিনি তারা আমাদের এত দ্রুত খুঁজে বের করে ফেলবে। মনে হয় ওই পোকামাকড়ের ম্যাজিশিয়ানটা এখানে আসেনি, আর আমরা যদি এখান থেকে পালিয়েও যাই এতে কোনো লাভ নেই, কারণ আমরা কোথায় যাব? তখন বাইরে থাকা সবাই উত্তেজিত হয়ে যায়। ফিল বলে, শোনো, তোমরা যদি বেরিয়ে না আসো আমরা কিন্তু তোমাদের পুড়িয়ে মারবো। তখনই ফিল মশাল ছুঁড়ে মারার চেষ্টা করলে বি তার হাত ধরে ফেলে। এরপর আমরা দেখি তাদের বাবা মা ওই স্থানে এসে পড়েছে। ফিলের বাবা বলে, অনেক হয়েছে, এখন থামো। ফিল বলে, বাবা আপনি এখানে? তার বাবা বলে, এই পানিচক্রের যন্ত্র আমাদের পূর্বপুরুষরা প্রায় 200 বছর আগে তৈরি করেছিল, আর আমি এটা কোনোভাবেই জ্বালাতে দেব না। তখন ফিল বলে, তবে বাবা আমাদেরকে যেভাবেই হোক তাদেরকে ওই লোকদের হাতে তুলে দিতেই হবে। তখনই ফিলের বাবা ফিলকে একটা চড় মারে। কিন্তু আমরা বাইরের লোকদের কথা কেন শুনবো? এটাই আমাদের সমস্যা।
এমনকি আমাদের দেশ আর আমাদের শহরেরও। আমাদের লোকেরা তাদের দুজনকে শহরের মাঝখানে ঘিরে ফেলেছে, যেন তারা কোনো ছলচাতুরি করতে না পারে। ফিল বলে, তো এখন আমরা কি করব? ফিলের বাবা বলে, তোমরা শুধু এখান থেকে সরে দাঁড়াও, এই ঝামেলার সাথে এখন আমি বোঝাপড়া করব। এরপর ফিলের বাবা সামনের দিকে এগিয়ে যায় এবং বলে, এই মেয়ে শোনো, আমার নাম হলো মার্ক, আমি একজন নিরাপত্তা প্রদানকারী। তুমি নির্ভয় বেরিয়ে আসতে পারো মহাবীর। আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে কথা দিচ্ছি, তুমি আর তোমার সাথে যে লোকেরা আছে তাদের আমরা কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, আর কিছুই না। দয়া করে বের হয়ে আসো। নেলুরু বলে, মিস আলিশিয়া। আলিশিয়া বলে, তুমি এখানেই থাকো। এরপর আলিশিয়া বাইরে চলে যায়। ফিল বলে, সে তার কাছ থেকে কি জানতে চায়? বি বলে, আমি জানি না। কারি বলে, তোমরা দুজনেই তোমাদের মুখ বন্ধ রাখো আর চুপচাপ দেখো। এরপর আলিশিয়া বের হয়ে আসলে মার্ক বলে, তো তুমি ওই মহাবীর, তোমার রিগেলিয়া কোথায়? আলিশিয়া বলে, ওইটা হারিয়ে গেছে। মার্ক বলে, কি হারিয়ে গেছে? তুমি ওটা বিক্রি করে দাওনি তো? আলিশিয়া বলে, না, ক্ল্যাবেটাসের সাথে লড়াই করার সময় ওইটা কোথাও একটা পড়ে গেছে। মার্ক বলে, তার মানে এটা সত্য যে তোমরা ক্ল্যাবেটাসের সাথে লড়াই করেছো আর তোমরা হেরে গিয়েছো? আলিশিয়া বলে, হ্যাঁ, আর আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছি। এমন পরাজয় তোমাদের ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক, তবে ক্ষমা করবে, আমি তোমাদের জন্য। এটা বলতে না বলতেই মার্ক বলে, তাহলে তো কোনো সমস্যা নেই। আলিশিয়া বলে, কি বললে? মার্ক বলে, তবে হ্যাঁ, যদি তুমি ওই রিগেলিয়াটা বিক্রি করে ফেলতে আর কোথাও পালিয়ে যেতে, তাহলে আমি তোমাকে অবশ্যই মেরে ফেলতাম। কিন্তু তুমি লড়াই করে পরাজিত হয়েছ, তাই আমার তোমার উপর কোনো অভিযোগ নেই, কারণ তোমাদেরকে ওই স্থানে আমাদের রাজাই পাঠিয়েছিল, আর রাজার আদেশ মানা এটা আমাদের ঐতিহ্য। তখন ফিল বলে, বাবা, এইটা করা কি উচিত হবে? আলিশিয়া বলে, তার মানে আপনার আমার ওপর কোনো অভিযোগ নেই? মার্ক বলে, এখন প্রশ্ন হলো মহাবীর, পরে কি হবে? আমরা কি এই ঐতিহ্য পরবর্তীতেও ধরে রাখবো? আর এত বড় মূল্য দেওয়ার পরও পরবর্তীতে এই ঐতিহ্যকে ধরে রাখাটা কি ঠিক হবে? যখন নতুন রাজা এসে সিংহাসনে আরোহণ করবে, তখন কি আমাদের তাকে সমর্থন করা উচিত হবে? এই 1000 বছরের ভেতরে তুমি একমাত্র মহাবীর যে ওই আধার দানবের সেভিয়রের কাছে পৌঁছতে পেরেছে। একটু মনে করার চেষ্টা করো, তুমি লুনা মাউন্টেনের পরে কি দেখেছিলে? তুমি কি এই দুনিয়ার ওপারে দেখতে পেয়েছো? তাহলে এখন বলো, এত বড় মূল্য দেওয়াটা কি আসলেই ঠিক ছিল? গাইস, এখানে খুবই গভীর কথাবার্তা বলা হচ্ছে, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে কিন্তু গল্পের কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবেন না। তখন আলিশিয়া সব কিছু মনে করতে থাকে। সে ফাইট করেছে, সে ক্ল্যাবেটাসের সাথে লড়াই করেছে, তাদের মধ্যে সব হিরোরই রক্ত ঝরেছে। লড়াইয়ের এক পর্যায়ে ক্ল্যাবেটাস আলিশিয়াকে অনেক উপরের দিকে ছুঁড়ে মারে। আলিশিয়া বলে, আমাকে অনেক উপরের দিকে ছুঁড়ে মারা হয়, আমি এই দুনিয়া এক মুহূর্তের জন্য দেখেছি, তবে দেখেছি অবশ্যই এই মহাজগৎ আসলে গোল, যার কোনো শেষ নেই, আর আকাশটা এমনভাবে ঘেরা ছিল যার কোনো সমাপ্তি নেই। এইটা আমার জন্য দেখা কি ঠিক ছিল? হ্যাঁ, অবশ্যই ঠিক ছিল। এত বড় মূল্য ঠিক ছিল। আমি জানি না এটা বলা উচিত হবে কিনা। যখন এই দুনিয়া ছোট থাকে, এমন অনেক কিছুই আছে যা আমরা শিখতে পারি না, আমরা মানুষেরা জানতে পারি না। অনেক কিছুই আমরা ততক্ষণ অর্জন করতে পারবো না যতক্ষণ আমরা ঝুঁকি নেওয়ার সাহস না অর্জন করতে পারবো। আমরা নতুন কারো সাথে পরিচিত হয়েছি, আর এসব বিষয় আমি কিছু সময় আগেই অনুভব করতে পেরেছি। এক ভয়ানক আর অহংকারী মানুষের সাথে, যে আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তার গোলাম। আমি যদি তাকে দেখতে না পেতাম, তাহলে হয়তো আমার দুনিয়া অন্যরকম হতো, এত বড় কখনোই হতে পারতো না। আর এজন্যই এই দুনিয়াকে বড় করার অবশ্যই একটা মানে আছে, আর ওই দিগন্ত পার করে নতুন কিছু দেখা, সেটাও একদম সঠিক ওই মহাবীরদের জন্য যারা তাদের চেষ্টার মূল্য হিসেবে নিজের জীবন ত্যাগ করে দিয়েছে। তাই এই কথাটা একদমই ভুল যে এর কোনো মানে নেই। তখন আলিশিয়ার কথা শুনে সবাই অনেক চমকে যায়। এরপর মার্ক বলে, মনে হয় বিগত রাজার তোমাকে মহাবীর হিসাবে বেছে নেওয়াটা একদম ঠিক ছিল। তোমরা যেতে পারো মেয়েরা, আমরা বয়োজ্যেষ্ঠ লোকেরা অল্প বয়সী তরুণদের আর যুবকদের সবাইকেই শান্ত করব। আর এমনিতেও নতুন রাজাকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, তো এখন তোমরা যেতে পারো। আলিশিয়া বলে, তারা আবার লুনার বিষয়ে জেনে যায়নি তো? মার্ক বলে, ওই পোকার দেওয়াল তোমাদেরই সামলাতে হবে, আর সৈনিকদের আমরা দেখে নেব। তখনই মার্ক একটু সামনে এগোলে মেনার্ডের একটি পোকা এসে তাকে মেরে দেয়। মেনার্ড বলে, তোমরা কি ভেবেছিলে আমার অনুমতি ছাড়াই তোমরা তাদের যেতে দেবে? তখনই আলিশিয়া সামনে এসে বলে, তোমার এত বড় সাহস, তুমি এটা কিভাবে করতে পারলে? মেনার্ড বলে, আমার তৈরি করা এত সুন্দর একটা নাটক সে এক মুহূর্তেই নষ্ট করে দিল, এতে কার না মাথা গরম হবে? আলিশিয়া বলে, কিসের নাটক? মেনার্ড বলে, ও হ্যাঁ, আমি হাইডেনের মহাবীরকে তার নিজের দেশের প্রজাদের হাতেই মার খেতে দেখতে চেয়েছিলাম। তখন আলিশিয়া অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আলিশিয়া বলে, তোমাকে তো। এটা বলেই আলিশিয়া ওই পোকার উপর আক্রমণ করে দেয়। মেনার্ড বলে,
না বলেই আক্রমণ করে দিলে? তখন কারি বলে, সবাই ঘরের ভেতরে যাও, মহাবীরের যুদ্ধ শুরু হয়েছে, আরো অনেক পোকা আসছে। তখন আমরা একসাথে অনেক পোকামাকড় দেখতে পাই। তখন তারা বলে, হ্যাঁ ওই পোকাগুলো আসলে এখানে আসছে, তাও আবার একসাথে এতগুলো। সবাই আমার পিছু পিছু আসো। এরপর ওই স্থানের সবাই ঘরের ভেতরে চলে যায়। তখন নেলুরু আলিশিয়ার জন্য একটু চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা বলে, আরে ওই পোকাগুলো তো ঘরের ভেতরেও আসার চেষ্টা করছে। এরপর তারা ওই বাড়িটির দরজা বন্ধ করে দেয়, আর আলিশিয়া ওই হাজার হাজার বিষাক্ত পোকার সাথে একাই ফাইট করতে শুরু করে। মাইয়াই তো সামনে যারাই পাইতাছিল উড়াধুরা কোপাইতাছিল, আলিশিয়া সামসুকুফা মাইট দেয়। তখন মেনার্ড বলে, বাহ চমৎকার, তুমি তাই করেছো, একটা মহাবীরের যা করা উচিত। এতগুলো পোকাকে একসাথে একাই ধরাশায়ী করে ফেললে। সত্যি বলছি, তুমি আসলেই একজন মহাবীর। আর তুমি এখন একাই লড়াই করতে যাচ্ছ, কতই না মহান এই ত্যাগের পরিভাষা। সত্যি অসাধারণ। তবে এভাবে কিছুই বদলাবে না। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, এই পোকাগুলো বিষ ছড়াচ্ছে। যতক্ষণ তুমি বড়গুলোকে মারতে ব্যস্ত, ততক্ষণ এই ছোট্ট পোকাগুলো বিষ ছড়াতেই থাকবে। আকাশে উড়ন্ত পোকারা, মাটিতে হেঁটে চলা ছোট ছোট পিপিলিকা, আর পাতায় লুকিয়ে থাকা মাকড়সা, যাদের বিষ তোমার রক্তকেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তখন তো আমরা আলিশিয়ার গায়ের ওপর মাকড়সা দেখতে পাই। আলিশিয়া বলে, কি রক্তকে জ্বালিয়ে দেবে? মেনার্ড বলে, এমন একটা ভয়ানক বিষ যা দেহের ভেতর থেকে রক্তকে গলাতে শুরু করে। তুমি হয়তো জানো না, আমি মহাবীরদের সবসময় ঘৃণা করতাম, যদিও প্রথমে তাদের অনেক পছন্দ করতাম, কিন্তু এখন তাদের জন্য আমার মনে শুধু ঘৃণাই বেঁচে আছে। তখন আলিশিয়া বিষের প্রভাবে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। মেনার্ড আরো বলে, যখন আমার তাদের প্রয়োজন ছিল, তারা কখনোই আমাকে বাঁচাতে আসেনি। আর যখন আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তখন প্রতিবেশী একটা বৃদ্ধ দম্পতি এসে আমাকে সাহায্য করে, যা আমি কখনো কল্পনাই করিনি। মহাবীর শুধু নামেই, তারা কাজে কিছুই নয়। তুমি কখনোই কোনো কিছুই রক্ষা করতে পারো না। তখন আলিশিয়ার হাত কাঁপছিল। মেনার্ড আরো বলে, এমন ম্যাজিক শুধু দুজনই করতে পারে, আমি আর জেনারেল টেল, যে মহাবীরদেরকে নিয়ে তার দুঃখ দুর্দশাকেও বশ করে ফেলেছে। তখন আলিশিয়া ভাবে, এই বিষ, এটা কি কালো রক্তের ওপরও প্রভাব ফেলে? যদি এমনটা হয়, তাহলে পরিস্থিতি খুবই ভয়ানক। তখন তো একের পর এক পোকামাকড় এসেই যাচ্ছিল, আর আলিশিয়া সেগুলোকে শেষ করছিল। তখনই হঠাৎ ফাইট করতে করতে আলিশিয়া দেখে তার শরীরের ভেতর থেকে ক্ল্যাবেটাস বেরিয়ে এসেছে। ক্ল্যাবেটাস আলিশিয়াকে বলছে, এটা জলদি শেষ করো, তোমার আরো কাজ আছে। আলিশিয়া বলে, ক্ল্যান তুমি? না, ক্ল্যাবেটাস তুমি এখানে কি করছো? মেনার্ড বলে, বাহ মহাবীর, তোমার অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে না। তখন ওই ঘরের ভিতরের সিন দেখানো হয়। নেলেরও আলিশিয়ার জন্য অনেক চিন্তিত, আর সেরুনের প্রজারা বলছে, এ কি পোকামাকড় ঘরের ভেতরে ঢুকে গেছে। আরেকজন বলে, জলদি এদেরকে পিষে ফেলো। তখন কারি বলে, দরজার আশেপাশে যে ফাঁকফোকরগুলো রয়েছে, ওগুলো কাঠ দিয়ে আটকে দাও, বাইরে থেকে যেন কোনো পোকামাকড় ঘরের ভেতর ঢুকতে না পারে। আর যদি ভিতরে ভুল করে কোনো পোকামাকড় ঢুকে যায়, সেগুলো তৎক্ষণাৎ মেরে ফেলো। যেভাবেই হোক না কেন, আমরা এদেরকে নিয়ে যেতে দেব না। আর বিশেষ করে এই বাচ্চাকে তো কখনোই না, কারণ সে আমাদের দেশের ভবিষ্যৎ। অর্থাৎ গাইস, তারা হয়তো বুঝে গিয়েছে লুনা আসলে হাইডেন রাজবংশের একজন সদস্য। আমি আশা করছি মহাবীর ওই পোকামাকড়গুলোদের শেষ করতে পারবে, আর তাদের দুজনকে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবে। তখন আরেকজন বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের কাছে অস্ত্রশস্ত্রও রয়েছে। এরপর তারা কাট লাগিয়ে ব্রেক মেরে সব ফাঁকফোকর বন্ধ করে দেয়। আর আলিশিয়া বাইরে তখনও ফাইট করছিল, আর মেনার্ড অপমান করে যাচ্ছিল। ফাইটের এক পর্যায়ে আমরা দেখি মেনার্ডের গলায় ছোট্ট একটা ক্রিস্টাল চকচক করছিল, আর সে তার ওই ক্রিস্টালের মাধ্যমে হয়তো অনেক বড় একটা ক্রিয়েচারকে মাটির নিচ থেকে নিয়ে আসে। ওইটা দেখতে একটা বিচ্ছুর মতো ছিল। আলিশিয়া বলে, এ কি, এত বড় বিচ্ছু কোথা থেকে আসলো? তখন ওই ক্রিয়েচারটা আলিশিয়ার উপর অ্যাটাক করলে আলিশিয়া পানিতে পড়ে যায়। তখন ক্ল্যাবেটাস বলে, এখন বুঝতে পারছি, তুমি ধীরস্থির এই কারণে হয়ে গেছো, হয়তো ওই বিষ তোমার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আলিশিয়া বলে, ঠিক বলেছ, আমি ধীরস্থির হয়ে গেছি, আর আমার ক্ষতও ঠিক হচ্ছে না। তার মানে এই বিষ কালো রক্তের উপরও প্রভাব ফেলতে সক্ষম? ক্ল্যাবেটাস বলে, হ্যাঁ করে। আর তোমার কালো রক্ত এতটাও শক্তিশালী নয় যে যা দিয়ে তুমি এই বিষের প্রভাব কমাতে পারবে। আর যতক্ষণ বিষের প্রভাব না কমছে, তুমি নিজেকে ঠিক করতে পারবে না। আলিশিয়া বলে, তার মানে হলো আমি এখনো অমর নই, তাই না? তখন ক্ল্যাবেটাস বলে, হ্যাঁ ঠিক বলেছ। তখন মেনার্ড বলে, কি হলো মহাবীর, তুমি বের হয়ে আসছো না কেন? তুমি কি ভেবেছো পানির নিচে থাকলে তুমি বেঁচে যাবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার উপরে আসা লাগবে না। তবে একটা কথা হলো, তখনই সে ওই ঘরটার দিকে তাকায় যেখানে নেলুরু আর লুনা রয়েছে। এরপর আমরা ঘরের ভেতরে দেখতে পাই তারা কাঠ লাগানোর সময় বলছে, এ কি, এ কেমন শব্দ? তখন তারা দেখে উপর থেকে একটা লার্ভা পড়েছে।
তখন বি বলে কি এত বড় লার্ভা কোথা থেকে আসলো। তখন আমরা দেখি আসলে ওই লার্ভাগুলো ঘরের ছাদ খেয়ে ফেলছে। তখন তারা বলে কি এরা তো ঘরের ছাদ খেয়ে ফেলছে। এরপর বি ওই লার্ভাটাকে মেরে ফেলে। তখন তারা দেখে পুরো জঙ্গল এই প্রজাতির লার্ভা দিয়ে ভরে গেছে। এরপর সিন চেঞ্জ হয় শহরের দিকে। শহরের প্রজারা বলছে ওই পোকাওয়ালা লোকটা যেই দিকে গিয়েছিল ওই জায়গা থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কেন। তখন নাইশি বলে মনে হচ্ছে ওইটা শুরু হয়ে গেছে। তখন তারা বলে কি শুরু হয়েছে। আরেকজন বলে আরেকটা কথা, সে ওই পোকাওয়ালা লোকটার সাথে কেন গেল না। নাইশি ফলনেট বলে কিন্তু কেন, এটা কেমন ধরনের প্রশ্ন। এটা বোঝা বাহুল্য যে আমি মরতে চাই না। যদি মেনার্ড একবার ক্ষিপ্ত হয়ে যায় সে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণে তার আশেপাশের সবকিছু শেষ না হবে। হয়তো তোমরা জানো না মেনার্ড সব ধরনের পোকামাকড়ের বাচ্চা, বোর্লেট সেনা সৈন্যের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক ম্যাজিশিয়ান। এরপর সিন চেঞ্জ হয় মেনার্ডের দিকে। মেনার্ড বলছে মহাবীর তুমি কি শুনতে পাচ্ছ ওই গাছের পাতাগুলোকে চিবিয়ে নেওয়ার শব্দ? বনের ভেতর থেকে ভেসে আসা ওই চিৎকার আসলে জার্গানোসাইড নামক এক ভয়ানক পতঙ্গের শব্দ। এরা 100 বছরে একবার জন্ম নেয় আর তাদের পথে যাই পড়ুক না কেন তারা সব কিছুকেই খেয়ে ফেলে। আর এটা পূর্বের একমাত্র একটা দ্বীপেই পাওয়া যায়। আর প্রতি 100 বছরে একবার ওই জায়গার সব গাছপালা ভ্যানিশ হয়ে যায় আর ওই দ্বীপটা অনাবাদী হয়ে যায়। তারা ওই স্থানের গাছপালাগুলো খাওয়ার পর ওই দ্বীপটা সম্পূর্ণ খেয়ে ফেলে না, বরং তারা তাদের ডিমের খোলসে অপেক্ষা করতে থাকে কখন আবার এই দ্বীপ সবুজ প্রকৃতিতে ঢেকে যাবে। বিষয়টা মজাদার তাই না? আমি আমার ম্যাজিক ব্যবহার করে এই বিষয়টা আরো দ্রুতগামী করতে পারি। মনে হচ্ছে তাদের ক্ষুধার সামনে ওই বাড়িটা আর এক মুহূর্তও টিকে থাকতে পারবে না, আর তাদের লুকানোরও কোনো জায়গা থাকবে না। তো ভিতরে থাকা লোকগুলোর কি হবে ভেবে দেখেছো? তখন আলিশিয়া পানির নিচ থেকে এইসব কথাগুলো শুনছিল। মেনার্ড আরো বলে ও হ্যাঁ, এই শহরের সবচেয়ে বিখ্যাত কাজ যেন কোনটি? তাদের জন্য আর কোনো কাঠ অবশিষ্ট থাকবে না। আমি জানি তারা ওই জঙ্গলের গাছপালা অনেক যত্নের সাথে পরিচর্যা করে। তখন আলিশিয়া পানির উপরে উঠে আসে। আলিশিয়া ওই স্থান দেখে অবাক হয়ে যায়। সে বলে কি এত লার্ভা? মেনার্ড বলে তো খেলা শুরু করি নাকি? তখন ওই লার্ভাগুলো রেশম গুটি হয়ে যায় আর সেগুলোর ভেতর থেকে নতুন ধরনের পোকামাকড় বের হয়। সেগুলো আলিশিয়ার উপর অ্যাটাক করে দেয়। মেনার্ড বলে এখন তোমার হাতে আর বেশি সময় নেই। তুমি যদি সত্যি একজন মহাবীর হয়ে থাকো তাহলে এদেরকে প্রতিহত করে দেখাও। তবে তুমি এমনটা কখনোই ভেবো না এত সহজে এটা করতে পারবে। এরপর আলিশিয়া ওই পোকামাকড়গুলোকেও মারতে শুরু করে। ওই পোকামাকড়গুলোকে মারতে মারতে আলিশিয়া দেখে ওগুলোর ভেতর থেকে একটা বিশেষ ধরনের পাউডার বের হয়ে আসছে। আর ওই পাউডার আলিশিয়ার নাকে যাওয়ার সাথে সাথেই তার দেহ দুর্বল হয়ে পড়ে। তখনই ওই কাঁটাবিচ্ছু পিছন থেকে আলিশিয়ার বুকে ধারালো সূচ দিয়ে আঘাত করে আর আলিশিয়াকে অনেক জোরে মাটিতে ফেলে দেয়। তখনই একসাথে হাজারো পোকামাকড় আলিশিয়াকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তখন আমরা দেখি আলিশিয়া ওই পোকামাকড়ের ভেতরে ডুবে যাচ্ছে আর নেলুরু এটা দেখে চিৎকার করে। তখন আলিশিয়াকে ওই অবস্থায় দেখে ক্ল্যাবেটাস বলে তুমি একদম ফালতু। এরপর ক্ল্যাবেটাস আলিশিয়াকে ওই রিগেলিয়াটা দিয়ে দেয় যেটা আলিশিয়া অ্যালবেখানের গুহা থেকে পেয়েছিল। তখনই আমরা ওই পোকামাকড়ের ভেতর থেকে একটা লাল আলো বের হতে দেখি। তখন মেনার্ড বলে কি এটাই তো সেই ভয়ানক লাল আলো যেটা থাকে একটা রিগেলিয়ায়। কোথায় লুকিয়ে রেখেছিলে তুমি এটা? আর আলিশিয়ার ওই রিগেলিয়া দেখে তার উপরে থাকা পোকামাকড়গুলো দূরে সরে যায়। তখন ক্ল্যাবেটাস বলে আমার দাসী, এই দুনিয়ার বেশিরভাগ জীবজন্তুই পানি দিয়ে তৈরি আর এই কীট পতঙ্গেরাও তার থেকে আলাদা কিছু নয়। আর এরা একটা বিশাল পানির পিণ্ডের মতো। এজন্যই তুমি এদেরকে একটা নদীর মতো মনে করো আর তোমার এই তলোয়ার দিয়ে ওই সব পোকামাকড়কেই ভেদ করতে পারো। আর আমি তোমাকে আবার বলছি যা করার দ্রুত করো আর এসব শেষ করো। এরপর আলিশিয়া তার তলোয়ার ধরার সাথে সাথেই তার আশেপাশে থাকা সব পোকামাকড় পানির ঢেউয়ের মতো দূরে সরে যায় এবং সব পোকামাকড়ই পিষে যায়। এটা দেখে তো মেনার্ড কিছুই বুঝতে পারে না। আলিশিয়া দাঁড়ানোর সাথে সাথেই তার তলোয়ার নিয়ে বলে রিগেলিয়া শেমস ব্লেডার দ্য ওয়াটার টর্নেডো অ্যাট্যাক। তখনই ওই স্থানে থাকা সব পোকামাকড়েরা, না শুধু ওই স্থানে না, সম্পূর্ণ ওই শহরে থাকা সব পোকামাকড়েরা ওই ওয়াটার টর্নেডোর ভেতরে এসে পড়ে। তার এই অ্যাটাক দেখে বি আর ফিল চমকে যায়। এরপর নাইশি ফলনেটস দেখে ঘূর্ণিঝড়ের মতো এই অ্যাটাকটা আশেপাশের সব এলাকায় ছড়িয়ে পড়ছে আর এই অ্যাটাকের ঝড়ো প্রভাব তাদের উপর দিয়েও যায়। ফলনেট বলে কি এই কীটপতঙ্গগুলো এভাবে, এটা বলতে না বলতেই তার আশেপাশের সব কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায়। তখন ফিল বলে একজন মহাবীর, তার মানে একজন মহাবীর এমন হয়, আমি ভুল ছিলাম, তাহলে সে আসলেই একজন মহাবীর ছিল। এরপর সিন চেঞ্জ হয় মেনার্ডের দিকে। মেনার্ড বলে না,
এমনটা হতে পারে না। আমরা দেখি তার ক্রিস্টালও ভেঙে গিয়েছে। তখন আলিশিয়া মেনার্ডের দিকে তলোয়ার তাক করে। মেনার্ড বলে, না, আমি এভাবে হাঁটতে পারি না। তখন মেনার্ড চিৎকার করে বলতেই যাবে, এখন আমি তোমাকে। হঠাৎ করে আলিশিয়া তার তলোয়ারের কুনুই দিয়ে মেনার্ডের মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। আলিশিয়া বলে, আই এম সরি, বাট আমার কাছে এখন তোমার সাথে বেশি কথা বলার সময় নেই। নেলেরু, লুনা, কোথায় তোমরা? এটা বলেই আলিশিয়া মাটিতে পড়ে যায়। তখন নেলুরু আলিশিয়ার দিকে ছুটে আসে। তখন আমরা দেখি আলিশিয়া পড়ার আগেই ক্ল্যান তাকে ধরে ফেলেছে। আচ্ছা গাইস, আমি একটা বিষয় বুঝতে পারলাম না, ক্ল্যাবেটাসকে তো বন্দি করা হয়েছিল তাই না? আর ক্ল্যাবেটাসই তো ক্ল্যান, তাহলে ক্ল্যান বন্দি থাকা অবস্থায় এখানে কিভাবে আসলো? এটা একটা রহস্য, হয়তো এই সিজনে এটা রহস্যই থেকে যাবে। অর্থাৎ বলতে চেয়েছি, আমি যতদূর জানি। যাই হোক, ক্ল্যান তখন বলে, তুমি এটার উপর অনেক সময় নষ্ট করেছো বোকামে। নেলুরু বলে, আপনি এখানে কিভাবে আসলেন? ক্ল্যান বলে, পরিস্থিতি এখন বদলে গেছে, আমি তোমাদের এখানে নিতে এসেছি। গাইস, সম্পূর্ণ রহস্যের সমাধান না হলেও সে ছোট্ট একটা হিন্ট দিয়েই দিল। তখন আলিশিয়া অনেক ধীর গলায় বলে, কি পরিস্থিতি বদলে গেছে? কে জানে এর মানে কি? তুমি কি তাকে হারিয়ে দিয়েছো? ক্ল্যান বলে, তুমি কি ওই জেনারেল ডেলের কথা বলছো? মনে হয় তার পেছনেও আরেকটা আধার দানবের সেভিয়রের হাত রয়েছে। এরপর আমরা দেখি জেনারেল ডেল তার বিশাল সেনা সৈন্য নিয়ে হাইডেনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এবার সে তার শক্তিকে লুকানোর চেষ্টা করছে না। এখান থেকেই এপিসোড 8 সমাপ্তি হয়। এপিসোড 9-এর শুরুতেই আমরা হাইডেনের রাজকুমারী অর্থাৎ লুনার আসল মাকে দেখতে পাই। এখন হাইডেনের দায়িত্বভার সেই গ্রহণ করেছে। তার নাম রাজকুমারী টার্লা। রাজকুমারী টার্লা তার এক সৈনিককে বলে, নিরাপত্তার কাজ কেমন চলছে? তার ওই সৈনিক বলে, আমাদের 80 ভাগ লোক বাংকারে পৌঁছে গেছে প্রিন্সেস টার্লা। টার্লা বলে, প্রাসাদ থেকে জীবিত কারো সন্ধান পাওয়া গেছে? তার সৈনিক বলে, না, এখন পর্যন্ত এমন কোনো খবর পাইনি প্রিন্সেস। টার্লা বলে, তোমাদের অনুসন্ধান চালিয়ে যাও। আমার বিশ্বাস যে আমার পুত্র হাইডেনিয়ান দ্য 6th কিং এখনো জীবিত আছে। তখন প্রিন্সেসের একজন শলাকার বলে, আমি বুঝতে পারছি আপনার অনুভূতিটা এখন কেমন, তবে রাজার মৃত্যুর পর এখন একমাত্র আপনিই আছেন যে এই দেশের দায়িত্বভার গ্রহণ করবে। তাই আমার মনে হয় আপনার এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত যেখানে আপনি সবচেয়ে নিরাপদে থাকতে পারবেন। রাজকুমারী টার্লা বলে, আমি কোথাও যাব না। একজন মা হয়ে আমি কিভাবে পালাতে পারি, তাও আবার এটা জানার পর যে আমার ছেলে এখনো জীবিত আছে? তার শলাকার বলে, মাফ করবেন, কিন্তু আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন? রাজকুমারী টার্লা বলে, কারণ আমি ওইটা দেখেছি। রাজভাটা গাঢ় লাল রঙের ছিল। হাইডেনের রাজা মরে যাওয়ার পর এটা শান্ত হয়ে যাওয়ার কথা যতক্ষণ না নতুন রাজা আসে। রাজভাটা যেহেতু এখনো চলছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে এখনো রাজবংশ থেকে কেউ জীবিত আছে। আর তাই এটা শতভাগ নিশ্চিত যে সে আমার ছেলেই হবে যার শরীরে রাজপরিবারের রক্ত বইছে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন একমাত্র সেই আছে যে রাজভাটার ব্যবহার করতে পারবে। গাইস, লুনার মা কিন্তু লুনাকে ভালোবাসে, বাট সে জানে না তার ছেলে রাজভাটা ব্যবহার করলে বিপদে পড়বে। তাই হয়তো সে রাজভাটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করছে না। টার্লা আরও বলে, যতক্ষণ ভাটার অধিকার রাজপরিবারের হাতে রয়েছে, হাইডেন শুধু হাইডেনই থাকবে আর অন্য কিছুই না। আমি এখান থেকে ততক্ষণ কোথাও যাব না যতক্ষণ আমি আমার ছেলেকে খুঁজে না পাচ্ছি। এসব হওয়ার আগেই আমি স্থান থেকে অনেক দূরে যেতে চেয়েছিলাম। তবে তখন শলাকার বলে, আমি বুঝলাম না কি বলতে চাচ্ছেন। টার্লা বলে, আমি প্রথমেই জানতাম এমন কিছু একটা হবে। আমাদের মহাবীরেরা আধার দানবকে হারাতে পারবে না। যদি ওই দিন আমার ছেলে আমার সাথে থাকতো তাহলে হয়তো। তখনই তার এক সৈনিক ফিরে আসে। গাইস, এই সেই সৈনিক যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছিল। আমি আগের এপিসোডগুলোতে আপনাদেরকে এর কথাই মনে রাখতে বলেছিলাম, আর এর জন্যই অ্যাসলিন আর অর্লেটের সৈনিকের বিষয়েও কথা বলেছিলাম। সে বলে, আমি ফিরে এসেছি রাজকুমারী টার্লা। টার্লা বলে, কি খবর আছে ফেবিও, বলো। ফেবিও বলে, ইয়েস ইউর ম্যাজেস্টি, ড্রেলের সেনারা মেল নদীর ওপর অ্যাসলিনের সৈনিকদের ওপর আক্রমণ করে দিয়েছে। তারা সাহসিকতার সাথে লড়াই করেছে, তবে ড্রেলের শক্তির সামনে তারা অসহায় হয়ে পড়ে। টার্লা বলে, তার মানে রোডের সেনাসৈন্য হেরে গেছে? ফেবিও বলে, হ্যাঁ, কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন তাদের লড়াই চলছিল তার মধ্যেই আধার দানবের সেভিয়র ক্ল্যাবেটাস এসে হাজির হয়, আর সে ড্রেলের ওপর আক্রমণ করে দেয়। তার প্রথম অ্যাটাকেই ড্রেলের অর্ধেক সেনাসৈন্য শেষ হয়ে যায়। তবে কিছু সময় পরেই ড্রেল তার অনেক অদ্ভুত একটা ম্যাজিকের মাধ্যমে একটি বলয় তৈরি করে ফেলে, আর ক্ল্যাবেটাস তার ভেতরেই সমাহিত হয়ে যায়। টার্লা বলে, ড্রেল আধার দানবের সেভিয়রকেই বন্দি করে ফেলে? ফেবিও বলে, ড্রেল তার অবশিষ্ট সৈনিকদের সাথে আমাদের দিকেই এগিয়ে আসছে। টার্লা বলে, এটা অবিশ্বাস্য। 1000 বছরেও কেউ আধার দানবের সেভিয়রকে হারাতে পারেনি, আর সেই সেভিয়রকে একজন সেনাপতি হারিয়ে দিল। এটা অসম্ভব, এটা হওয়া উচিত ছিল না, এটা আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে। ফেবিও বলে, ক্ষমা করবেন প্রিন্সেস, ড্রেল আগে একজন মহাবীর ছিল, তাই তার কাছে রিগিলিয়া আছে, যেটা তার অধিকার। টার্লা বলে, না, এটা আমি এত সহজে মেনে নেব না। যেই লোক অন্য একটা দেশ দখল করতে চায় সে কখনোই একজন মহাবীর হতে পারে না। এরপর
এরপর টার্লা ওই স্থান থেকে চলে যায়। যাওয়ার সময় সে বলে, ফেবিও আমার ঢাল নিয়ে আসো, আমি ওই ড্রেলের রিগিলিয়া ভেঙে ফেলবো। আমি একজন প্রিন্সেস হওয়ায় এটা আমার কর্তব্য। ফেবিও বলে, আপনি তার রিগিলিয়া ভেঙে ফেলবেন? এটা আদেও কি সম্ভব? রাজকুমারী টার্লা বলে, হ্যাঁ সম্ভব। কিংস হ্যামার এটাই এমন একমাত্র অস্ত্র যেটা দিয়ে রিগিলিয়া তৈরিও করা যায় আবার ভেঙেও ফেলা যায়। রাজকুমারী শলাকার বলে, এমনটা করবেন না মহারানী, ওই রাজভাটা একমাত্র রাজার নিয়ন্ত্রণেই থাকতে পারে। রাজকুমারী টার্লা বলে, যতক্ষণ আমার ছেলে ফিরে না আসছে ততক্ষণ এই রাজ্যের দেখাশোনা আমারই করতে হবে। এরপর রাজকুমারী তার দেহে ঢাল পরে প্রস্তুত হয় আর ফেবিও তার কাছে ওই হ্যামারটা নিয়ে আসে। রাজকুমারী বলে, ধন্যবাদ তোমাকে ফেবিও। এরপর প্রিন্সেস ওই হ্যামার হাতে নিয়ে বলে, এই কিংস হ্যামার যার উপর রাজ প্রতীক রয়েছে, পূর্ববর্তী সব রাজারা আমাকে সাহায্য করুন, আমি যেন এই কাজটা করতে পারি। ঘোষণা করে দাও আমরা ওই ড্রেলের সাথে লড়াই করার জন্য একদম প্রস্তুত। এরপর আমরা দেখি ড্রেল হাইডেনের প্রাচীর ভেঙে ভিতরে এসে পড়েছে। এরপর সিন চেঞ্জ হয় আলিশিয়ার দিকে। নাইশি ফলনেটকে ফিল বেঁধে ধরে নিয়ে আসে। ফিল বলে, এই যে দেখো মহাবীর, আমি ওকে ধরে নিয়ে এসেছি, কেমন হয়েছে? আলিশিয়া বলে, আমাকে ওই নাম ধরে ডেকো না, আর আমি তোমার থেকে বয়সে অনেক ছোট। ফিল বলে, তুমি তো চমৎকার, তুমি একটা অ্যাটাকের মাধ্যমেই এই অঞ্চলের সব কীটপতঙ্গকে একসাথে মেরে ফেলেছো, আর তোমার দেহের সব ক্ষত একা একাই সেরে গেছে। তুমি যতক্ষণ এখানে আছো আমি তোমার গোলাম হয়ে থাকবো, তোমার সব আদেশ মানবো। আলিশিয়া বলে, আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে নেলোরুকে এখানে নিয়ে আসো। ফিল বলে, এ আর এমন কি, আমি এখনই যাচ্ছি, এখনই আসছি মহাবীর। প্ল্যান বলে, এটা ভালো হয়েছে, তুমিও অবশেষে একটা গোলাম পেয়ে গেলে। আলিশিয়া বলে, মজা নিও না, তার এই ব্যবহার দেখে আমি অনেক চমকে গেছি। ক্ল্যান বলে, তুমি গিয়ে গোসল করে আসো, ওই পোকার রক্তে তোমার দেহ মাখামাখি। আলিশিয়া বলে, হ্যাঁ আমি জানি, আমারও এই বিষয়টা ভালো লাগছে না। তখন ফলনেট রেগে গিয়ে বলে, এখানে সব কি হচ্ছে? তোমরা আমার কাছে কি চাও বলো? আমার বিশাল বিশাল বক্তব্য শোনার সময় নেই, আমার হাঁটু ব্যথা করছে, আমি কি এখন বাড়ি ফিরে যেতে পারি? ক্ল্যান বলে, এটা আবার কে? আলিশিয়া বলে, নাইশি ফলনেটস, লুনাকে অপহরণ করতে চাওয়া ম্যাজিশিয়ানদের মধ্যে একজন। আলিশিয়া বলে, আমি তো শুনেছি তোমার কাছে ম্যাগনেটের শক্তি রয়েছে, আর তুমি এত সহজেই ধরা পড়ে গেলে। ফলনেট বলে, সে যদি আমার পেছনে অস্ত্র নিয়ে আসতো তাহলে আমি এখানে কখনো বন্দিই হতাম না, আর এমনিতেও আমি অনেক দুর্বল, আমার কাছে এত শক্তি নেই যে আমি কাউকে থামাতে পারবো, আর আমার গার্ডেরাও অনেক সহজেই হেরে গিয়েছে, তো এখন কি? আলিশিয়া বলে, বুঝতে পেরেছি, আমি তো শুধু তোমার কাছে ড্রেলের বিষয় জানতে চাই, সত্যি করে বলো ক্ল্যাবেটাস ছাড়া তার সাথে অন্য কোনো আধার দানবের কোনো কানেকশন আছে কিনা? ফলনেট বলে, কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কেমন ধরনের প্রশ্ন করছো? আলিশিয়া বলে, প্রশ্ন বদলে দেই, তুমি কি কখনো তার কালো রক্ত দেখেছো? ফলনেট বলে, কি কালো রক্ত? আলিশিয়া বলে, হ্যাঁ, এই সেই রক্ত যেটা তার শরীর থেকে আকৃতি নিয়ে বের হতে পারে আর আশেপাশে গড়িয়ে চলাচল করতে পারে। ফলনেট বলে, নিজে চলাচল করতে পারা রক্ত? এটা তো অনেক জঘন্য, এমনটা তো কখনোই শুনিনি। আলিশিয়া বলে, শুনেছো ক্ল্যান? ফলনেট বলে, তোমাদের কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। ক্ল্যান বলে, কিন্তু তার কাছে কালো রক্ত ছিল, যেটা একমাত্র আধার দানবদের সেভিয়ররাই তৈরি করতে পারে, আর এজন্যই আমি ফিরে এসেছি। ট্রেলকে নিয়ে কোনো সমস্যা নেই, তবে তার পেছনে যদি কোনো সেভিয়রের হাত থাকে তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে, আমাদের ওই শক্তি খুঁজে বের করতে হবে। আলিশিয়া বলে, এটা যদি তুমি না হয়ে থাকো তাহলে আর বাকি আছে পশ্চিমের জেফথিয়র, পূর্বের রেফটেল আর উত্তরের ওয়ার্ডান। তার মানে গাইস, এখানে বোঝানো হচ্ছে এই তিনজনের মধ্যে একজন ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে। ক্ল্যান বলে, তুমি একদম ঠিক অনুমান করেছো, হয়তো তাদের তিনজনের মধ্যেই একজন হবে। যদি তারা আমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে এর মূল্য দিতে হবে। আলিশিয়া বলে, কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারলাম না, তোমার ওই বিশাল দেহ ছেড়ে এই ছোট্ট একটা দেহে আসার মানে কি? ক্ল্যান বলে, আমি আমার দেহ ছাড়িনি, বরং এর মধ্যে এমন কিছু ছিল যেটা কোনো না কোনোভাবে ছায়ার সাথে যুক্ত। আমি তাদের এমনটা ভাবতে দিয়েছি আমি আসলে হেরে গেছি, তাই এতে তাদের কিছু যায় আসবে না আমি আসলে কোথায় আছি। আমি যা চাই করতে পারবো, এতে আমার শত্রুকে ফাঁদে ফেলা আরো সহজ হবে। গাইস, এটা আমি শিওর হয়ে বলছি না, তবে এমনটা হতে পারে ক্ল্যাবেটাস ইচ্ছে করে নিজেকে ওই বলের ভিতরে বন্দী হিসেবে রেখেছে, অথবা সে তাদেরকে নিজের বন্দী হওয়াটা দেখাতে চেয়েছে। ক্ল্যান আরো বলে, আমার ওই শত্রুকে সবার সামনে নিয়ে আসার জন্য শুধু ওই ড্রেলকে শেষ করাটাই যথেষ্ট হবে না। তখন তো ফলনেট অনেকক্ষণ ধরে কথা বলেই যাচ্ছিল, ক্ল্যান আর আলিশিয়া তার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। এরপর ফলনেট চিৎকার করে বলে, তোমরা কি আমার কথা শুনবে? আমরা জানি না তোমরা কোন বিষয়ে কথা বলছো, আমরা হাইডেনে এসেছি শুধু ওই রাজভাটার জন্য, আর যেটা ব্যবহার করতে রাজকুমারের প্রয়োজন, আর তাই আমি রাজকুমারকে নিতে এসেছিলাম। তাই আমি কি এখন যেতে পারি? আর এমনিতেও আমার হাত অনেক দুর্বল আর ছোট। তখনই সে তার হাত থেকে
লোহার গ্লাভসগুলো খুলে ফেলে আর বলে, আর আমার হাতে থাকা গ্লাভসগুলো নিঃসন্দেহে লোহার তৈরি, আর তাই আমি এগুলোকে অনেক সহজেই কন্ট্রোল করতে পারি। আমার শক্তি তখন কাজ করে না যখন ওইগুলোকে আমি ছুঁয়ে ফেলি, তবে এখন এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক, আর আমি এখন পালিয়ে যেতে পারবো। এরপর সে তার ওই গ্লাভস ধরে উড়ে যায়। তখন আমরা দেখি নেলুরু আর লুনা ফিলের সাথে আলিশিয়ার দিকেই আসছিল, আর বি তাদেরকে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। নেলুরু বলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে নিয়ে যাওয়ার জন্য। তখনই ফলনেট তাদেরকে দেখে ফেলে। ফলনেট বলে, ওই তো ওই যে রাজকুমার আর ওই শক্তিশালী মেয়েটা, আর আমার ভাগ্য ভালো যে তারা লোহার চাকা দিয়ে তৈরি গাড়ির উপর বসে আছে। এরপর ফলনেট ওই গাড়ির উপর ল্যান্ড করে আর বলে, আই এম সরি, এখন তোমাদের রক্ষে নেই। এরপর সে তার ওই গ্লাভস ফিল আর বিয়ের মুখের ওপর ছুঁড়ে মারে। এরপর ফলনেট বলে, আমি যদি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে বকা খেতে হবে, তাই এটাই ভালো হবে যে আমি তোমাদেরকে আমার সাথে হাইড্রেট নিয়ে যাব। এরপর সে ওই গাড়িটা আসমানে উঠিয়ে নিয়ে যায়। যদি নিচে পড়ে যাও তাহলে মরেও যেতে পারো। তখন ফিল আর বি বলে, থামো, কোথায় যাচ্ছ? ফলনেট বলে, আমি এতটাও ভালো নয় যে তোমাদের কথায় থেমে যাব, না এতটা বোকা, আমাদেরকে দ্রুতই হাইড্রেট ফিরে যেতে হবে। তখনই পিছন থেকে ক্ল্যান বলে, ভালোই তো, দ্রুত চলো, পৌঁছে গেলে বলে দিও। তখন ফলনেট চমকে যায়। ফলনেট বলে, তুমি এখানে কি করছো? আর আলিশিয়া ফলনেটের গর্দানে তলোয়ার তাক করে। আলিশিয়া বলে, এই গাড়িটা এজন্যই তৈরি করা হয়েছে যেন তুমি আমাদের দ্রুত হাইড্রেট নিয়ে যেতে পারো। এটা ভালোই হয়েছে যে এখন তোমার উপর আর জোর জুলুম করতে হবে না, আর তুমি হয়তো এটা ভালো করেই জানো এই তলোয়ার লোহার তৈরি নয়। ফলনেট বলে, আচ্ছা যাও, আমি মেনে নিলাম তোমরা জিতে গেছো। আর এই বিষয়টা ফিল আর বিও লক্ষ্য করে। ফিল বলে, এখন আর সে পালাতে পারবে না। বি বলে, হ্যাঁ এটা তো ভালোই হয়েছে। তারা আলিশিয়াকে বলে, সাবধানে যেও। বি বলে, আবার একদিন ফিরে এসো মহাবীর। তখন তো আলিশিয়া উড়ে যাওয়ার সময় ওই ক্যাপিটালের সবাই আলিশিয়ার প্রশংসা করছিল এবং বলে, তোমরা আবার এখানে এসো মহাবীর, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো, আর তোমাদের মতো মহাবীর আমাদের দেশের জন্য প্রয়োজন। তখন মার্ক বলে, আমি জানি না আসলে কি ঘটেছিল, কিন্তু ওই ছোট্ট ছেলেটার খেয়াল রেখো। তখন তো আলিশিয়া সবার প্রশংসায় পঞ্চমুখ। ক্ল্যান বলে, তোমার এটা জেনে তো খুশি হচ্ছে, তুমি আবার সাহসিকতার উপাধি অর্জন করেছো। আলিশিয়া বলে, তোমার আজে বাজে কথা বন্ধ করো, আমি এই শহরকে সত্যি সত্যি রক্ষা করেছি, আর এটা আসলেই অনেক সাহসিকতার একটা কাজ, আর আমি একজন মহাবীর। গাইস, আলিশিয়ার কথার কোনো ঠিক ঠিকানা নেই। সে একবার বলে আমি একজন মহাবীর, আবার বলে আমি একজন মহাবীর না, আবার বলে আমি একজন মহাবীর। সে অনেক কনফিউজ থাকে, সে আসলে কি মহাবীর নাকি মহাবীর না। ক্ল্যান বলে, তবে এটা আমাকে ছাড়া সম্ভব হতো না। নেলুরু বলে, তবে আমি আসলেই চমকে গিয়েছিলাম। তখন তো আমার মনে হচ্ছিল তুমি একজন ওই রকম মহাবীর যাদের কথা আমি ছোট্টবেলায় কাল্পনিক গল্পে শুনেছিলাম। সত্যি বলছি। আর আমি আরো বেশি অবাক হয়ে যাই যখন শুনেছি লুনা আসলে একজন প্রিন্স। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ক্ল্যান, আমার মতো তুচ্ছ কেউ যদি একে স্পর্শ করে তাহলে এতে কোনো অসুবিধা নেই? ক্ল্যান বলে, তুমি এমনটা কেন ভাবছো নেলুরু? নেলুরু বলে, আমি অনেক নিচু স্তরের তো, তাই যদি একদিন আমার এর মায়ের সাথে দেখা হয়ে যায় তাহলে আমি তাকে কি বলবো? বলুন না মাস্টার ক্ল্যান। ক্ল্যান বলে, এতে কিছুই যায় আসে না। এই সমাজে কারো স্থান শক্তির মাধ্যমে নির্ধারিত হয়, তাই না? মনে রেখো, তুমি একজন সাধারণ মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী। নেলেরু বলে, কি বললে? সত্যি? ক্ল্যান বলে, যদি সে তোমাকে নিচু শ্রেণীর মনে করে তাহলে তুমি তোমার শক্তি দিয়ে তাকে পিষে ফেলো। আলিশিয়া বলে, কি বললে? না, সে একজন মহারানীকে তার শক্তি দিয়ে পিষে ফেলতে পারে না। আচ্ছা শোনো, তুমি বলেছিলে তুমি লুনাকে রাজা বানাবে এবং তার পরামর্শদাতা হবে। তোমার কি মনে হয় তুমি এমনটা সত্যি করতে পারবে? ক্ল্যান বলে, হ্যাঁ। আলিশিয়া বলে, না না না, এটা হতেই পারে না, এটা তো অসম্ভব তোমার ক্ষেত্রে। তখন ফলনেট তাদের কথাবার্তা শুনছিল। এরপর বলে, মহাবীরের বিষয়টা বুঝতে পারছি, তোমরা মহাবীরের সাথে এমনভাবে কথা বলছো, তোমরা দুজন আসলে কে? রাজকুমারের নিরাপত্তায় থাকা লোকেরা এতটা তুচ্ছ হতে পারে কিভাবে, বুঝতে পারছি না। ক্ল্যান বলে, এতে কোনো সমস্যা নেই, এমনটাই হওয়ার ছিল, এমনটা হয়েছে কারণ এটা আগেই নির্ধারিত ছিল। সত্যি বলতে, তখন ফলনেট ক্ল্যানের চোখের দিকে তাকায়। এরপর ক্ল্যান বলে, না থাক। ফলনেট বলে, না বলো কি বলতে চেয়েছিলে? তখনই আলিশিয়া বলে, ওই যে দেখো পাহাড়, আর পাহাড়ের ওপারেই রয়েছে হাইড্রেট। তখন ফলনেট বলে, আচ্ছা ঠিক আছে, না বললে নাই, আমি গতি আরো বাড়িয়ে দিচ্ছি, আমি চাই রাজকুমার ছাড়া সবাই যেন মুখ থুবড়ে মাটিতে পড়ে। ক্ল্যান বলে, তো দাসী তুমি কি প্রস্তুত? আলিশিয়া বলে, হ্যাঁ, আমি এই দিনেরই অপেক্ষায় ছিলাম। ড্রেলি আমার বাবাকে হত্যা করেছে। ক্ল্যান বলে, আমাকে আমার আসল পরিচয় লুকাতে হবে, আর তোমাকে তোমার কালো রক্ত। আমি কোনো সাহায্য করব না। আলিশিয়া বলে, আমি এটা ভালো করে জানি, আমি তার আসল রূপ সবাইকে দেখিয়েই ছাড়বো। তো এখন চলো যাওয়া যাক। এরপর তারা শহরের ভেতরে এসে পড়ে। আলিশিয়া বলে, ওই যে দেখো
যুদ্ধ আগেই শুরু হয়ে গেছে, কিন্তু ওই ড্রেল কোথায়? আমি ওকে ছাড়বো না। তখনই আলিশিয়া প্রাচীরের ওপর অনেক বড় একটা বিস্ফোরণ দেখতে পায়। আলিশিয়া বলে, ওই তো পেয়েছি, ওই স্থানেই আছে সে। তখন আমরা দেখি ড্রেল প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। আলিশিয়া বলে, ড্র্যাগন স্লেয়ার ডেল ক্যাসেলের প্রাচীরের উপরেই দাঁড়িয়ে আছে, এখনই এই গাড়িটা একপাশে নিয়ে যাও। ফলনেট বলে, না, আমি এমনটা কখনোই করব না। এরপর আলিশিয়া তাকে জোর করে ধরে অন্য একটা স্থানে নিয়ে যায়। ওইদিকে আমরা দেখি রাজকুমারী টার্লা ড্রেলের সামনে তার সৈনিকদের নিয়ে দাঁড়িয়ে আছে। টার্লা বলে, আমার সাহসী যোদ্ধারা, তোমাদের এই ম্যাজিক্যাল সোয়ার্ড প্রায় একটা রিগিলিয়ার মতোই শক্তিশালী, আর তোমাদের শত্রু একজন, সে হলো জেনারেল টেইল। তখন তাদের সৈনিকদের মধ্য থেকে একজন বলে, প্রথম প্লাটুন আক্রমণের জন্য প্রস্তুত। তখন ড্রেল তার এক তলোয়ার আঘাতেই সব সৈনিকদের ধরাশায়ী করে দেয়। ড্রেল বলে, অবুঝ কোথাকার। এরপর তীরধারী সৈনিকেরা ড্রেলের দিকে তীর ছুঁড়ে মারতে থাকে। এরপর ড্রেল তার ওই বিশেষ ড্রাগন অ্যাটাক তৈরি করে। রাজকুমারী টার্লা বলে, এটা কি ছিল? তখন সব সৈনিকরা ড্রেলের চাল বুঝে যায় আর তারা একটা শিল্ড তৈরি করে। কিন্তু তখনই ড্রেল অনেক দ্রুত ওই সৈনিকদের ঢালের দিকে এগিয়ে যায় আর তাদের উপর অ্যাটাক করে দেয়। এরপর ড্রেল এসে রাজকুমারীকে ধরে ফেলে। তখন সব সৈনিকরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারা বলে, রাজকুমারীকে ছেড়ে দাও। ড্রেল বলে, তোমার সাহসিকতার প্রশংসা তো করতেই হয়, তবে তুমি কখনোই হাইডেনের ওপর রাজত্ব করতে পারবে না। তখন টার্লা বলে, হ্যাঁ, এটা আমি ভালো করেই জানি, কারণ আমার রক্ত পিওর হাইডেনিয়ানের নয়। ড্রেল বলে, ঠিক বলেছ, রাজা সেই হবে যার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে। যদি কিং এর আসল পুত্র বেঁচে না থাকে, তাহলে রাজ সিংহাসন রাজার ওই রিলেটিভসকে দেওয়া হবে, যে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এটা এই দুনিয়ার নিয়ম, আর একে সবাই কানুনও মনে করে। আর আমি এটাই ধ্বংস করতে এসেছি, যেন এই দুনিয়াকে মুক্ত করতে পারি। টার্লা বলে, এটা বলার তুমি কে? ড্রেল বলে, এটা তোমার জন্য না জানাই ভালো। তখন টার্লা আমাদের বলে, এই কিংস হ্যামার এতটাই শক্তিশালী যে তার ওই ডার্ক ড্রাগনেরও ক্ষতি সাধন করতে পারে। এটা যদি আমি বাম হাত দিয়ে ধরি, তাহলে অ্যাটাক তার পর্যন্ত পৌঁছাবে না। আমার ভাগ্য ভালো যে সে এই বিষয়টা নিয়ে ভাবছে না। যদি তার রিগেলিয়াই না থাকে, তাহলে আমাদের একটা জেতার সুযোগ রয়েছে, শুধু একটা সুযোগ। এক মুহূর্তের জন্য সে একটা ভুল করুক। এরপর আমরা দেখি আলিশিয়া তাদের সবাইকে রেখে এসে আলিশিয়া আবার আসমান থেকে ড্রেলের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আলিশিয়া বলে, অবশেষে আমি তোমাকে পেয়েই গেলাম ড্রেল। তখন তো ফলনেট অনেক ভয় পেয়ে আছে। ফলনেট বলে, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। রাজকুমারীও আলিশিয়াকে দেখে চমকে যায়। রাজকুমারী বলে, এটা হতে পারে না। ড্রেল বলে, কি, এটা তো মার্গোর মেয়ে, তাই না? আলিশিয়া বলে, ঠিক বলেছ, আমি আমার বাবার রক্তের প্রতিশোধ নিতে এসেছি। তখনই ড্রেলের মনোযোগ যেহেতু আলিশিয়ার দিকে, টার্লা তখনই একটা সুযোগ পেয়ে যায়। টার্লা বলে, এখন তার তলোয়ার ডান দিকে আছে। এরপর সে ড্রেলের উপর অ্যাটাক করে দেয়, আর আলিশিয়াও ওই মুহূর্তে ড্রেলের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এবার লড়াই হবে রিগিলিয়া ভার্সেস রিগিলিয়া। তখন ড্রেল বলে, তুমি এখানে কি করছো? এটা যুদ্ধের ময়দান, এখানে দুর্বল আর ছোট্ট বাচ্চাদের অথবা দুর্বল মহাবীরদের আসা উচিত নয়। আলিশিয়া বলে, এক মহাবীরের কাজ হলো দুনিয়াকে বিপদ থেকে রক্ষা করা। তখন তো টার্লা এটা দেখে অবাক হয়ে যায়। টার্লা বলে, আরে মহাবীর আলিশিয়া, সে এখানে? সে তো ক্ল্যাবেটাসকে হারাতে গিয়েছিল, সে এখানে কি করছে? তখন তো আলিশিয়া আর ডেলের মধ্যে তুমুল ফাইট চলছিল। তখন টার্লা আরো বলে, না, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো কিংস হ্যামার আদেও কি রিগিলিয়ার ওপর আঘাত করতে পেরেছিল? নেলুরু বলে, আশা করি মিস আলিশিয়া ঠিক আছে। ক্ল্যান বলে, সে ঠিক থাকুক বা না থাকুক এটা বড় বিষয় নয়, যতক্ষণ সে ড্রেলকে ব্যস্ত রাখছে। আমরা হাইড্রেনের প্রাসাদের ভিতরে যাব ওই ভাটা খুঁজে বের করার জন্য। ড্রেল হোক অথবা যেই হোক না কেন, সবাই ওই ভাটার পেছনেই পড়ে আছে। প্রথমে তাদের খুঁজে বের করতে হবে, আর এজন্যই আজ আমি তোমাকে আমার সাথে এখানে নিয়ে এসেছি। আর মনে হয় একজন রাজপরিবারের সদস্যই ওই রাজভাটার দরজাটা খুলতে পারবে। এখন চলো, আমি আগে থেকেই জানি ওইটা আসলে কোথায়। তখন আমরা ওই রাজভাটার প্রধান দরজায় কিছু সৈনিকদের দেখতে পাই, তারা ওই স্থানের কড়া নিরাপত্তা দিচ্ছে। ফেবিও বলে, যতক্ষণ রাজভাটা চলছে হাইডেন অমর হোক, যেভাবেই হোক একে বাঁচাতে হবে। এক সৈনিক বলে, অন্দরমহলের নিরাপত্তার কি হবে? ফেবিও বলে, চিন্তা করো না, পূর্বপুরুষদের সাহায্য আমাদের সাথে আছে। তখন ফেবিও ভাবে, আসলে অন্দরমহলের ওই ভিতরের জায়গাটাই একমাত্র স্থান যেখানে রাজকুমারের নামকরণ করা হতো। আর রাজকুমারীর এটাই ভয় ছিল এটা যেন সত্যি সত্যি না হয়ে যায়। কিন্তু এরপর তখনই ফেবিও তার সৈনিকদের বলে, আমাদের ওইটা যেভাবেই হোক রক্ষা করতে হবে, তো এখন যাও। এরপর আমরা গলাকাটা কিংকে দেখতে পাই। তখন নেলুরু আর ক্ল্যান একটা দেওয়ালের সামনে এসে দাঁড়িয়েছে। ক্ল্যান বলে, এটা ওই দেয়ালের পিছনেই আছে। নেলুরু, সবকিছু নিচে রাখো আর এই দেয়ালটা ভেঙে ফেলো। এরপর নেলুরু সবকিছু নিচে রেখে ওই দেয়ালের সামনে গিয়ে দেয়ালটা ধরে বলে, কি সত্যি এই দেয়ালটা আমার ভাঙতে হবে? ক্ল্যান বলে, শক্তি প্রদর্শনের এটা অনেক ভালো একটা সুযোগ। আমি তোমাকে যখন ঠিক করেছিলাম
লুনাকে বাঁচানোর জন্য তোমার দেহকে অনেক মজবুত করে দিয়েছিলাম। তোমার ওই কোমল হাতে আমি একটা শক্তিশালী জন্তুর শক্তি দিয়ে দিয়েছিলাম। এখন তোমার দেহে একটা ভয়ানক জীবের থেকেও বেশি শক্তি আছে। তুমি এখন অন্য কিছু ভেবো না, শুধু এই দেয়ালটা ভেঙে ফেলো। নেলেরু বলে, ঠিক আছে, আপনার যেমন আদেশ। কোনো কিছু চিন্তা করা লাগবে না, শুধু এই দেয়ালটা ভেঙে ফেলতে হবে। তখন নেলেরু ওই দেয়ালের একটি অংশকে এত জোরে ধাক্কা মারে, দেয়াল থেকে এক টুকরো পাথর উড়ে গিয়ে ওই সৈনিকদের উপর পড়ে যারা ওই প্রাসাদের নিরাপত্তায় ছিল। আর এতে ফেবিওর মাথা ফেটে যায়। নেলেরু বলে, আমি কারোর চিৎকার শুনতে পেলাম মাস্টার। ক্ল্যান বলে, তুমি ভুল শুনেছ, ওগুলো শুধু ছোট ছোট পাথরের টুকরো ছিল। তখন এক সৈনিক ফেবিওর কাছে এসে বলে, জনাব, আপনি কি ঠিক আছেন? ফেবিও বলে, হ্যাঁ, বুলেটের সৈনিকরা এখানে এসে পড়েছে নাকি? তখনই সব সৈনিকরা ক্ল্যানের ছায়ার মধ্যে ডুবে যায়। যদিও ক্ল্যান তাদেরকে মেরে ফেলে না। নেলেরু বলে, একই, এখানে তো কেউই নেই। ক্ল্যান বলে, তারা সবাই চলে গিয়েছে। আর ওই যে রাজকীয় ভাটার মুখ্য দরজা। আর এখানেই আমি লুনাকে প্রথমবার পেয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চা আমাকে ধোঁকা দিয়েছিল। তখন ক্ল্যান ওই কথাটা আবার বলে, এটা সত্যি যে একটা শিশু কখনোই নির্ধারণ করতে পারে না সে কখন আর কোথায় জন্ম নেবে। আর এ বিষয়টা সবার জন্যই প্রযোজ্য, হোক সে মানুষ অথবা হোক সে দানব। তার ভাগ্য এর উপর নির্ধারিত হয় যখন সে জন্ম নিয়েছিল তার আশেপাশের পরিস্থিতি আসলে কেমন ছিল। কারো শুরুটা কখনোই নির্ধারিত থাকে না, কিন্তু এরপর যেটা হয় তার কি হবে, পরবর্তীতে হওয়া সবকিছুকে কি নির্ধারণ করা সম্ভব? লুনা, আমাকে সাহায্য করো। এরপর ক্ল্যান লুনাকে নিয়ে গিয়ে তার হাত দরজার স্ক্যানারের ওপর রাখে আর বলে, চলো লুনা, তোমার আগামী দিনের এক ঝলক দেখে আসি। এখান থেকে এপিসোড 9ও শেষ হয়ে যায়। তো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করুন। এই ভিডিওতে রিচ বেশি আসলে আমি পরবর্তী ভিডিও আরও দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। তার থেকেও মজার বিষয় হলো পরবর্তী ভিডিওতে সব রহস্যের সমাধান হবে। আর বিশেষ করে রাজভাটা, যেটা রহস্য এপিসোড 1-এর শুরু থেকেই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেটাও সমাধান হয়ে যাবে। আর ক্ল্যানের লুনাকে নিয়ে পরবর্তী পরিকল্পনা কি সেটাও পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর এটা দেখলেই বুঝতে পারবেন সিজন 2-তে কি হতে চলেছে। আর আমরা শেষের দিকে মৃত রাজাকেও দেখেছিলাম, সে কি আবার ফিরে আসবে? ইন্টারেস্টিং কিছু দেখতে চলেছেন পরবর্তী এপিসোডগুলোতে গাইস। তো পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।